ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করছি এবং একটু বলে রাখি যে আগের চ্যাপ্টারগুলোর সাথে এই চ্যাপ্টারের খুব একটা সম্পর্ক নাই। খুব একটা বলতে কোনো কিছুরই সম্পর্ক নাই। যদি এমন হয়ে থাকে আগের কোনো চ্যাপ্টার তোমার পড়া না থাকে, তাহলে এই চ্যাপ্টার করতে পারো, কোনো সমস্যা নেই। নাম্বার টু হচ্ছে যে এই চ্যাপ্টারটা খুব কনসেপচুয়াল এবং আমার অভিজ্ঞতা বলে স্টুডেন্টদের খুব পছন্দের চ্যাপ্টার। সবাই খুবই পছন্দ করে এইটা। কেন পছন্দ করে? কারণ চ্যাপ্টারে আসলে এত বেশি ঝামেলা নাই। কয়েকটা সেগমেন্টে ভাগ করা যায় এবং প্রতিটা সেগমেন্ট অন্যরকম, কারণ কোনো সেগমেন্টের সাথে কোনো সেগমেন্টের খুব একটা সম্পর্ক নাই। এর আগে যখন বইটা ছিল, রসায়ন বই 2015-র আগ পর্যন্ত, তখন ওই বইতেই চ্যাপ্টারকে আসলে কয়েকটা চ্যাপ্টারে ভাগ করা ছিল, এখন একটা চ্যাপ্টারে দিয়ে দিচ্ছে। আর আসলে তোমাদের মজা লাগবে। এরপরে এসে যারা গত চ্যাপ্টার পড়ি নাই তারা কি এই চ্যাপ্টার করতে পারবো? উত্তর হচ্ছে ইয়েস। যারা গত চ্যাপ্টার পড়ছি বা ভাইয়া এখন এই চ্যাপ্টার পড়ার সময় আগের চ্যাপ্টার কেমনে রিভিশন দিব, এই প্রশ্ন অনেকের মধ্যে আসছে। এখন যেহেতু যদি তুমি পড়ে থাকো গত চ্যাপ্টার, তাহলে তো তোমার অনেক কিছু মনে আছে, এখনো ভুলে উঠতে পারো নাই। ভুলে তো কিছু সময় লাগে আমাদের। তো এখন আমাদের সঙ্গে এই চ্যাপ্টার আগাও। মাঝে মধ্যে তুমি হচ্ছে একটা দুইটা লেকচার খাতা দেখে হোক, বই দেখে হোক, প্র্যাকটিস করে হোক, এগুলো তোমার কভার হয়ে যাবে। আর যাদের আগের চ্যাপ্টার শেষ করা নেই তাদেরকে বলবো যে ওই চ্যাপ্টার শেষ করতে গিয়ে আবার এই চ্যাপ্টার ফেলে রেখো না। কারণ এরকম যদি করতে থাকো, তাহলে তুমি খালি সেই হচ্ছে পেছনেই দৌড়াইতেছো, সামনে আর আগানো হচ্ছে না। এইটা ফেলে রেখে গতটা পড়তেছো, আবার এটা যখন গত হবে তখন এটাকে পড়বা, ওই তখনকার বর্তমানটাকে ফেলে রাখবা। তো দিন শেষে দেখা যাবে তুমি খালি পেছনেই দৌড়াচ্ছ, ছুটতে পারছো না। এই জন্য আমি বলবো যে যেহেতু এটা রানিং চ্যাপ্টার শুরু হয়েছে, এই চ্যাপ্টারটা রানিং ভাবে আগাও, পরীক্ষাগুলো ঠিক মতো দাও। এবং গত চ্যাপ্টার যদি ভালো না হয়ে থাকে বা সেই চ্যাপ্টার যদি পুরোপুরি পড়ানো থাকে, মাঝে মধ্যে নিজের কাছে ফাঁক ফোকর বের করে সেটা শেষ করবা। এইখানে যারা আছো তাদের জন্য শেষ করা কেন সহজ, কারণ হচ্ছে দেখো, তুমি জানো যে তোমার কেমিস্ট্রি শাওন ভাইয়ের সাথে আগাইলেই শেষ হয়ে যাবে। এই বিশ্বাস এতদিনে আমার প্রতি আসা উচিত যে যদি সবকিছু ঠিকঠাক থাকে, ভাইয়া যদি সুস্থ থাকে, তাহলে তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপার তোমার কলেজের থেকে অনেক আগে শেষ হয়ে যাবে। এবং আমার প্ল্যান হচ্ছে জানুয়ারির আগেই তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপার শেষ করে দেওয়া। সো টেকনিক্যালি 6 মাসে তুমি ফার্স্ট ইয়ারের কোর্স শেষ করছো। আমরা কিন্তু কোনো তাড়াহুড়ো করি না এবং সামনে করবো না। তা আমি যদি তোমাকে কোনো উইকে বলি যে তোমার এই উইকে কেমিস্ট্রির জন্য বই পড়া লাগবে না, তুমি ধরে নাও তোমার বই পড়া লাগবে না, তাহলে ওই সময়টাতে তুমি কি করবা? পুরাতন পড়াগুলো রিভিশন দিবা। তো সবাইকে বলতেছে আগের কোনো চ্যাপ্টার যদি গ্যাপ থাকে, নিজের মতো রুটিন তৈরি করো, উইকলি রুটিন, যে এই উইকে আমি 3টা বা 4টা ক্লাস পড়বো, পড়ে তারপরে শেষ করব। সেই অনুযায়ী হচ্ছে আগাও। ওকে, আমরা আজকে শুরু করছি রাসায়নিক পরিবর্তন। এই রাসায়নিক পরিবর্তনের কয়েকটা সেগমেন্ট আছে, আমি তোমাদেরকে একটু বলে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। মানে তুমি কি কি পড়তে যাচ্ছ আর কি। তুমি প্রথমে পড়বা হচ্ছে একটা সেগমেন্ট হচ্ছে গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন। এটা চ্যাপ্টারের শুরুর সেগমেন্ট। তারপরে তুমি হচ্ছে পড়বা রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যা, ইংলিশে বলা হয় কেমিক্যাল কাইনেটিক্স। এই রাসায়নিক গতিবিদ্যার মধ্যে বিক্রিয়ার হার আছে, বিক্রিয়ার ক্রম আছে, এরকম বিভিন্ন জিনিসপত্র আছে। তুমি তারপরে পড়বা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থা। রাসায়নিক সাম্যাবস্থা, সাম্যাবস্থা। তাহলে সবুজ রসায়ন, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা। তুমি তারপরে পড়বা হচ্ছে অম্লক্ষার সাম্যাবস্থা, মানে অ্যাসিড ক্ষার আর কি, বুঝছো? অম্লক্ষার সাম্যাবস্থা। এরপরে তুমি এখানে পড়বা হচ্ছে বাফার দ্রবণ। বাফার দ্রবণ আসলে আলাদা টপিক না, ওই অম্লক্ষার সাম্যাবস্থার মধ্যেই চলে আসে, বাট তারপর আমি লিখে দিচ্ছি যে বাফার দ্রবণ। আর এরপরে তুমি পড়বা হচ্ছে তাপ রসায়ন। তোমাদের অনেক প্রশ্ন ছিল না, এই এনথালপি কি, ওই এনথালপি কি, তারপর হইতেছে এটা কেন হয়, ওটা কেন হয়, সবগুলো তাপ রসায়নের মধ্যে আসবে। এই 6টা সেগমেন্টে হচ্ছে আমরা এই পুরো চ্যাপ্টারটা পড়বো। গ্রিন কেমিস্ট্রি, রাসায়নিক গতিবিদ্যা, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষার সাম্যাবস্থা, বাফার সলিউশন এবং হচ্ছে তাপ রসায়ন। দেখবা যে হচ্ছে পুরো চ্যাপ্টার জুড়ে আমি তোমাদেরকে একটা 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 করে এরকমই পড়াচ্ছি।
হ্যাঁ, এগুলো অবশ্যই তুলে নাও, তাহলে তোমার একটা আইডিয়া থাকবে। এবং আমরা আজকে শুরু করবো হচ্ছে এটা, গ্রিন কেমিস্ট্রি, সব থেকে ছোট সেগমেন্ট। এই 6টা সেগমেন্টের মধ্যে দ্য স্মলেস্ট ওয়ান। হ্যাঁ, 1 নম্বর চ্যাপ্টার আমরা সবার শেষে পড়বো। তাহলে যেটা বলছিলাম আবারও বলে দেই, যে রাসায়নিক পরিবর্তন খুব মজার চ্যাপ্টার। খুব খুব দেখবা যে হচ্ছে সিঙ্ক করা চ্যাপ্টার, মজা লাগে, এটা স্টুডেন্টরা পছন্দ করে আমার অভিজ্ঞতা বলে। তো সবাই একটু খাতার উপরে প্রথমটা লিখে নাও, গ্রিন কেমিস্ট্রি, সবুজ রসায়ন। এখন তুমি যখন সবুজ রসায়ন পড়বা, তখন এই গ্রিন কেমিস্ট্রি কাকে বলে এটা নম্বরে বহুবার আসছে, সবুজ রসায়ন কাকে বলে। এবং এই সবুজ রসায়নের ডেফিনেশনটা এক এক বইয়ে এক এক রকমের, বুঝছো? তো তুমি যে বইটাই পড়ো না কেন, সেই বইতে একটা ডেফিনেশন তো অবশ্যই আছে। বাট আমি আমার ভাষায় ডেফিনেশনটা লিখে দিচ্ছি, সবাই একটু লিখে নাও, ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। এই হচ্ছে গ্রিন কেমিস্ট্রির মেইন ডেফিনেশন। ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। সো ম্যাক্সিমাম প্রোডাকশন, নিচের অংশটুকু আপাতত লিখো না, আমরা হচ্ছে সামনে একটু আগে তোমাদের জন্য কিছু কথা বলবো। প্রোডাকশন ম্যাক্সিমাম, পলিউশন মিনিমাম। এই যে আজকে ডিআরএমসি তে আসলে এইগুলো নিয়ে কথা হচ্ছিল। দেখো, ওই যে ওইখানে হচ্ছে মাননীয় উপদেষ্টা ছিল, ওনার নাম হচ্ছে সৈয়দা রিজওয়ানা হোসেন, রিজওয়ানা হাসান বোধহয়। উনি হচ্ছে বর্তমানে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের হচ্ছে উপদেষ্টা। তো উনি খুব সুন্দর সুন্দর কিছু কথা বলছেন, তার মধ্যে একটা ছিল এটা, যে উন্নয়ন মানেই আসলে পরিবেশকে ধ্বংস করা না। উন্নয়ন মানেই আসলে হচ্ছে আহ কি বলে, পরিবেশের ক্ষতি করা না। যদি পরিবেশের ক্ষতি করে কোনো ইন্ডাস্ট্রি চালানো হয় সেটা অর্থনৈতিক কর্মকাণ্ড, বাট উন্নয়ন মানে পরিবেশকে সাথে নিয়ে তারপরে হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তো ফ্যাক্ট হচ্ছে ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন, তুমি কেমিক্যালস ইউজ করবা, মানে এমন কোনো ইন্ডাস্ট্রি বাংলাদেশে নাই যে কেমিক্যালস ইউজ করা হয় না। আর কেমিক্যালস ইউজ করলে সেখানে পরিবেশের ক্ষতি হবে, এটা স্বাভাবিক। পরিবেশ হিউম্যান মানে যখনই মানুষ কোনো জায়গায় বসবাস করছে, কোনো জায়গায় সে বসতি স্থাপন করছে, কলকারখানা গঠন করছে, তখনই পরিবেশের উপরে প্রভাব পড়বে। কিন্তু যেন সেই প্রভাবটা মিনিমাম হয়, সেটা হচ্ছে আমাদের গ্রিন কেমিস্ট্রি বলে। ম্যাক্সিমাম প্রোডাকশন, মিনিমাম পলিউশন। কবির স্যারের বইয়ে খুব সুন্দর একটা গ্রাফ আছে, তোমাদেরকে একটু দেখাই দিই। গ্রাফটা এমন, ধরো এই যে একটা আমি হচ্ছে তোমাদেরকে একটা পাথওয়ে দেখাইলাম, এবং ধরো এদিকে একটা সেগমেন্ট গেছে, আর এদিকে একটা সেগমেন্ট গেছে। এটা হচ্ছে আমার র মেটেরিয়ালস। র মেটেরিয়ালস মানে হচ্ছে কাঁচামাল, বুঝছো? একটা ইন্ডাস্ট্রি র মেটেরিয়ালস থাকে না, কাঁচামাল থাকে। আর এটা আমাদের প্রোডাক্ট, মানে উৎপাদ তৈরি হয়েছে, PRODUC। আর এটা হচ্ছে আমাদের বর্জ্য। তো তোমার কাছে হচ্ছে র মেটেরিয়ালস নিছিল, সেখানে কিছু উৎপাদ তৈরি হয়েছে এবং সেখানে কিছু ওয়েস্ট তৈরি হয়েছে। এই ওয়েস্ট কিন্তু অনেক ভালো লেভেলের হয় আর কি, যে কোনো ইন্ডাস্ট্রিতে এরকমই হয়। সো গ্রিন কেমিস্ট্রি বলে বাবা ঠিক আছে, এই গ্রাফটাকে তোমাকে একটু চেঞ্জ করতে হবে। এখন এই গ্রাফটাকে চেঞ্জ কেমনে করবা, আমি কপি করে দেখা দিচ্ছি। যে তুমি ওই ইন্ডাস্ট্রিতে এমন কিছু করবা, সেটা রিসাইকেল হইতে পারে, র মেটেরিয়ালস তুমি নতুন করে চুজ করতে পারো, যেন এই গ্রাফটা একটুখানি মডিফাই হয়ে যায়। এবং মডিফাই হয়ে কিরকম হবে, তখন এখানে প্রোডাক্ট তৈরি হবে বেশি এবং বর্জ্য তৈরি হবে হচ্ছে কম। এই হচ্ছে আমাদের নতুন হচ্ছে পরিবর্তিত গ্রাফ। সো পার্থক্য বুঝতে পারছো? এখানে কোনো জায়গায় লেখা আছে রিসাইকেল করতে হবে, রিসাইকেলই সব জায়গায় করতে হয় এমন কোনো কথা নাই। কোনো ইন্ডাস্ট্রিতে রিসাইকেল করার লাগে, কোনো ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়ালস পরিবর্তন হয়, কোনো ইন্ডাস্ট্রিতে আমি হচ্ছে উৎপাদের এখানে কিছু একটা তৈরি ফিল্টার রাখবো, কিন্তু প্রোডাক্ট তৈরি হবে বেশি আর ওয়েস্ট তৈরি হবে হচ্ছে কম। এই ছবিটা কেন? উনি আমাদের এলাকার মানুষ, ওনার বাড়ি বোধ হয় হচ্ছে হবিগঞ্জে, তাই না? সৈয়দা রেজওয়ানা হোসেন। হ্যাঁ, দুইটাই আঁকো। তাহলে যারা পরে জয়েন করছো, আমি আবার একটু রিপিট করে দেই, সেটা হতেছে এটা। হ্যাঁ, উনি হচ্ছে কলেজ পড়ছে হচ্ছে হলি ক্রস, আর স্কুল পড়ছে ভিকারুননিসা। এটা হচ্ছে আজকে ওই যে যখন ওনাকে একটু ওনার পরিচয় দিচ্ছিল তখনই হচ্ছে শুনছি।
তাহলে ভাই আমরা কি শিখলাম? গ্রিন কেমিস্ট্রি এর মানে হচ্ছে তুমি পরিবেশের ক্ষতি করবা বা সেটা যেন মিনিমাম হয়। মানে একটা ইন্ডাস্ট্রিতে র মেটেরিয়ালস আমরা নিব, সেখানে পরিবেশের ক্ষতির যত কম করে পারা যায় সেই ব্যাপারটাকে বলা হয় গ্রিন কেমিস্ট্রি। এখন গ্রিন কেমিস্ট্রির মূলনীতি সবাই একটু লিখে নাও, যে গ্রিন কেমিস্ট্রির মূলনীতি 12টি। বা বাংলায় লিখি, সবুজ রসায়নের 12টি মূলনীতি আছে। সবাই লিখে নাও, NPN। NPN মানে হচ্ছে নিজে পড়ে নিব, তুমি যে বইটাই পড়ো না কেন। মানে এই যে 12টা মূলনীতি, এগুলো হইতেছে নর্মালি একটু বাংলা লেখার মতো, যেমন আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই কি কি মূলনীতিগুলো আছে। একটা মূলনীতি আছে হচ্ছে পরিবেশ বান্ধব উৎপাদ, 2 নম্বর হইতেছে ন্যূনতম শক্তি, 3 নম্বর হইতেছে বর্জ্য রোধকরণ, 4 নম্বর হইতেছে পরিবেশ বান্ধব সংশ্লেষণ পদ্ধতি, তারপরে আসে হচ্ছে নবায়নযোগ্য কাঁচামালের ব্যবহার, সহজ পদ্ধতি অনুসরণ, প্রভাবকের প্রয়োগ, প্রাকৃতিক রূপান্তর, নিরাপদ কেমিক্যাল পরিকল্পনা, ন্যূনতম ঝুঁকি, এরকম 12টা হচ্ছে মূলনীতি আছে। এখন এই মূলনীতিগুলো কখনোই ডিরেক্টলি আসে না, মাঝে মধ্যে পরীক্ষায় বলে গ্রিন কেমিস্ট্রির 2টি মূলনীতি ব্যাখ্যা করো, গ্রিন কেমিস্ট্রির 3টি মূলনীতি ব্যাখ্যা করো। এগুলো বানায় বানায় লেখা যায়। কিন্তু কথা হচ্ছে যদি একেবারেই তোমার পড়া না থাকে, কোনোদিন যদি না দেখে থাকো, তখন বানাই বানাই লিখতে গেলে পয়েন্ট খুঁজে পাওয়া যায় না, সময় বেশি লাগে। এই জন্য সবাইকে বলবো, আমি বলছি না মুখস্থ করতে হবে, আমি বলছি তুমি একটু দেখে নিও, জাস্ট পড়ে নিও, যে জাস্ট 4-5টা তোমার জন্য মনে থাকে, লিখতে গেলে যেন ভাষা না হারায় যায়, পয়েন্ট না হারায় যায়, সেই জন্য নিজে একটু দেখে নিও গ্রিন কেমিস্ট্রি 12টি মূলনীতি। মুখস্থ করা লাগবে না, মুখস্থ করা মোটেও দরকার নাই। এবার আসি, ওই গ্রিন কেমিস্ট্রির মূলনীতির মধ্যে একটা মূলনীতি হতেছে অ্যাটম ইকোনমি। সবাই খাতার উপরে টাইটেল লিখে নাও, অ্যাটম ইকোনমি। আমরা 2টা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পড়বো, অ্যাটম ইকোনমি। আচ্ছা, আগে অ্যাটম ইকোনমি বলতে কি বোঝায় তোমাদেরকে একটু বাস্তব উদাহরণ দেই। ধরো তুমি তুমি কোনো একটা ইন্ডাস্ট্রির মালিক, তুমি কোনো কিছু তৈরি করতে চাচ্ছ, এবং তুমি যেটা চাচ্ছ, তোমার ওয়ান্টেড প্রোডাক্ট হচ্ছে ধরো পি। ধরে নিলাম যে তুমি পি চাচ্ছ। এখন সেই পিটা ধরো এ থেকে আমি তৈরি করেছি, এ থেকে ধরো তৈরি করছি হচ্ছে পি, এবং তার সঙ্গে ধরো কিউ তৈরি হচ্ছে। এটা কখনোই মনে করো না যে সবসময় নেচারে তুমি যা চাইবা সবসময় সেটাই তৈরি হবে, এটা কখনোই না। তোমার কিছু আনওয়ান্টেড জিনিস তৈরি হবে। এটা এটা তোমাদের মতো, তোমরা পড়ি দেখবা যে টেবিলে বসে আছো 10 ঘন্টা ধরে, তারপরে আবিষ্কার করলা যে 10 ঘন্টার মধ্যে মনে হয় কিছুই পড়া হয়নি। মাঝে মধ্যে এরকম হয় না, যে অনেকক্ষণ ধরে টেবিলে বসে আছো, কিন্তু দেখলা যে পড়া হইতেছে 2 পেজ বা 1 পেজ। যত সময় টেবিলে বসে থাকো এত সময় যদি পড়া হইতো, তাহলে তো ভাই তুমি পণ্ডিত হয়ে যেতা। বাট দুনিয়াটাই এরকম, কখনোই কোনো কিছু একেবারে আহ র পাওয়া যায় না, সেখানে কিছু এদিক ওদিক তৈরি হবে। তুমি আরেকটা ভাবেও পি তৈরি করতে পারো, ধরো এ প্রাইম থেকে তুমি পি তৈরি করছো, সেখানে পি তৈরি হচ্ছে, কিউ তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে। এখন তোমাকে যদি আমি বলি যে ভাইয়া এই 2টা প্রসেসের মধ্যে কোনটা আসলে ভালো, তুমি একটু কমন সেন্স অ্যাপ্লাই করো তো, মানে কোনটা বেশি এফিশিয়েন্ট। অবভিয়াসলি 1 নম্বর। তো এটা বুঝতে কিন্তু কেমিস্ট্রি পড়া লাগে না, কেমিস্ট্রি শেখা লাগে না, এমনিই বোঝা যায়। কারণ 1 নম্বরে আমার কাঙ্ক্ষিত জিনিসের সাপেক্ষে অনাকাঙ্ক্ষিত জিনিস কম তৈরি হয়েছে। তো এই যে তুমি যে 1 নম্বরটাকে বললা ভালো, তুমি কি দেখে বললা? জাস্ট চোখের দেখায় দেখে বললা। ওই চোখের দেখায় দেখে না বলে তুমি একটা ম্যাথমেটিক্যাল ফ্যাক্টর দিয়ে প্রকাশ করাকে বলা হয় অ্যাটম ইকোনমি। সো অ্যাটম ইকোনমি মানে হইতেছে, দেখো, এই ডিজায়ার্ড প্রোডাক্ট মানে যেটা তুমি চাও, ডিভাইডেড বাই টোটাল প্রোডাক্ট, তাকে 100 দিয়ে গুণ করলে পার্সেন্টেজে বের হয়। তাহলে তুমি কি বুঝতে পারো, ওই যে তুমি যেটার বেসিসে বললা 1 নম্বর ভালো, ওইটাকেই ম্যাথমেটিক্যালি আমরা অ্যাটম ইকোনমি দিয়ে প্রকাশ করি। সবাই কি বুঝতে পারছি? তাহলে অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো, আমাকে এটা বলো। প্রশ্ন হচ্ছে অ্যাটম ইকোনমি বেশি হওয়া ভালো না কম হওয়া ভালো? ডেফিনেটলি বেশি হওয়া ভালো, গুড। অ্যাটম ইকোনমি যত বেশি হয়, সেই প্রসেসটা তত বেশি গ্রিন হয়, তত বেশি সেটা সবুজ হয়। তাহলে অ্যাটম ইকোনমি দিয়ে আসলে কি বোঝায়? মোট উৎপাদের সাপেক্ষে
কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, এই ব্যাপারটাকে বলা হয় অ্যাটম ইকোনমি। এখন একটা ম্যাথ করি তাহলে, চলো এই পাশের টুকু আপাতত দেখা লাগবে না, সবাই ম্যাথটা একটু তুলে নাও। উপরে দেখা যায় না? দাঁড়াও, নিচে নামাচ্ছে। এটা বইটা আসছিল 18-19 সালে। দেখো, আচ্ছা ম্যাথটা তোলা হইলে বইলো, আমি একটু বসি। ওকে, প্রশ্ন হচ্ছে টাইটেনিয়াম দুইটি ভিন্ন পদ্ধতি দ্বারা আকরিক থেকে নিষ্কাশন করা যায়। টাইটেনিয়াম তো চিনো, দেখবা যে হইতেছে বিভিন্ন গাড়িতে টাইটেনিয়াম ইউজ করা হয়। আইফোনের নতুন মডেলগুলোতে দেখবা টাইটেনিয়াম ব্যাগ থাকে। এখন সেই টাইটেনিয়াম কই থেকে উৎপন্ন করা হয়? টাইটেনিয়াম তো আকরিক থেকে উৎপন্ন করা হয়, তাই না? সো আকরিক হইতেছে সেই টাইটেনিয়ামের অক্সাইড। 9-10 হয়তো পড়ছো যে আকরিক গুলো নর্মালি অক্সাইড হিসেবে থাকে অথবা সালফাইড হিসেবে থাকে। এখন ওই আকরিক থেকে টাইটেনিয়ামকে দুই ভাবে তুমি হচ্ছে নিষ্কাশন করতে পারো। একটা হচ্ছে দেখো যে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া করে টাইটেনিয়াম তৈরি করছো, একটা টাইটেনিয়ামের অক্সাইডকে তাপ দিয়ে টাইটেনিয়াম তৈরি করছো। প্রশ্ন হচ্ছে কোন প্রসেসটি বেশি গ্রিনার? ট্রাস্ট মি, অঙ্ক না করেও এটা দেখে বলা যায় যে এখানে কোনটা গ্রিনার। দেখো তো তোমরা বুঝো কিনা। আমি তো অঙ্ক করে দিব, কিন্তু তুমি একটু নিজে দেখো, দেখলেই কিন্তু বের করা যায়। মানে তোমাকে অ্যাটম ইকোনমি বের করতে হবে, তারপরে দেখাইতে হবে যে কোথায় অ্যাটম ইকোনমি বেশি। বাট এখানে 2 নম্বরটা বেশি গ্রিনার। কেন একটু বলে দেই। ভাই, কাঙ্ক্ষিত এখানেও টাইটেনিয়াম, কাঙ্ক্ষিত এখানেও টাইটেনিয়াম। তো কাঙ্ক্ষিত টাইটেনিয়ামের আগে এখানেও ওয়ান আছে, এখানেও ওয়ান আছে। মানে স্মার্ট থিঙ্কিং চিন্তা করো, স্মার্ট থিঙ্কিং। এক্সাম হলে তুমি প্রশ্ন পড়ার আগে থেকে যদি আনসারটা বুঝে যাও, তোমাকে বাকিদের থেকে আগায় থাকবে এটা। তো আমি দেখলাম যে টাইটেনিয়াম এখানেও আছে, টাইটেনিয়াম এখানেও আছে, কিন্তু মোট এইখানে হচ্ছে এক্সট্রা 32 গ্রাম আছে। এখনো অক্সিজেন মানে হচ্ছে 32 গ্রাম। আর এইখানে ম্যাগনেসিয়াম 16, অ্যাকচুয়ালি 24, আর অক্সিজেন 16, তাহলে কত হয়? 24, 16, 40, আর 2 দিয়ে গুণ করলে 80 হয়। তাহলে ওইখানে এক্সট্রা হচ্ছে 80, এইখানে এক্সট্রা হচ্ছে 32। তো বুঝতেই পারছো যে এইখানে আনওয়ান্টেড জিনিস বেশি। কিন্তু আমাদের তো অমনি করলে হবে না, যেহেতু আমাদেরকে পরীক্ষা আসছে, আমাদেরকে দেখাই দিতে হবে। সো 1 নম্বরে যদি আমি অ্যাটম ইকোনমি বের করি, তাহলে আমার টাইটেনিয়াম কত? এই টাইটেনিয়াম হতেছে 46। অনেকে এবার টেনশন করছে, ভাই টাইটেনিয়ামের ভর তো আমি জানি না, প্রশ্নে দেওয়া ছিল। 46 কি? 46ই বোধ হয়। আর নিচে হইতেছে 46 প্লাস হচ্ছে 2 ইন্টু ম্যাগনেসিয়াম অক্সাইড মানে হচ্ছে 40। তাকে আমি গুণ করব 100 দিয়ে। এ তাহলে কত পার্সেন্ট আসে? আমি একটু হিসাব করে দেখি। উপরে হচ্ছে 4600, টাইটেনিয়াম 48, হ্যাঁ সরি সরি 46 না 48। 48, এখানে হচ্ছে 48 প্লাস হচ্ছে 80 ইন্টু কত হয় 100। দেখো তো এইবার কত আসে। এই বইটা যে প্রশ্ন আসছিল, প্রশ্ন দেওয়া ছিল টাইটেনিয়ামের পারমাণবিক ভর এত। আর আমি যদি 2 নম্বরটা বের করি, তোমরা 1 নম্বরটা আপাতত হিসাব করতে থাকো, আমার কাছে ক্যালকুলেটর নাই। এইখানকার অ্যাটম ইকোনমি সমান হবে হচ্ছে, উপরেও টাইটেনিয়াম এখানে 48, আর নিচে 48 প্লাস হচ্ছে 32, তাকে আমরা গুণ করবো কত? 100 দিয়ে। তাহলে এইখানে আসে হচ্ছে 37.5%, আর ওইখানে আসে 60%।
তুমি কিন্তু আগে থেকে জানতা যে এই পরেরটা বেশি হবে। তাহলে যেহেতু 60% বেশি, অ্যাটম ইকোনমি বেশি হয়, তার মানে হচ্ছে এই প্রসেসটা বেশি সবুজ, এই প্রসেসটা বেশি গ্রিন। এই তো। তাহলে আমি একটু সংক্ষেপে রিভিউ করে দিই। আমরা শুরু করছিলাম হচ্ছে অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমি কি জিনিস? একটা বিক্রিয়ায় টোটাল উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের শতকরা পরিমাণকে অ্যাটম ইকোনমি বলে। আবারও বলতেছি যে একটা বিক্রিয়ায় টোটাল উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের শতকরা পরিমাণকে বলা হয় অ্যাটম ইকোনমি। অ্যাটম ইকোনমির মান যত বেশি হয়, সেই প্রসেস তত ভালো হয়। তো আমি দেখলাম এখানে আমার দুইটা কেস দেওয়া ছিল। টাইটেনিয়াম হচ্ছে দুই ভাবে নিষ্কাশন করা যায়। দুই নম্বরটা যেহেতু অ্যাটম ইকোনমির মান বেশি, এই জন্য দুই নম্বরটা বেশি গ্রিন। বাট এটা এমনিতেই আসলে বোঝা যায়। এবার সবাই একটু লিখে নাও ই ফ্যাক্টর। ই ফ্যাক্টরকে ফুল ফর্মে বলা হয় এনভায়রনমেন্টাল ফ্যাক্টর। ই ফ্যাক্টর, সবাই একটু লেখা বন্ধ করে আমার কথাটা মনোযোগ দিয়ে শোনো, এখানে কিছু কথা আছে। সেটা হচ্ছে ই ফ্যাক্টর এবং অ্যাটম ইকোনমি দুইটা বিপরীত রাশি। এখন বিপরীত রাশি বলতে ভাই কি বোঝাচ্ছি? দেখবা অ্যাটম ইকোনমির উপরে ছিল ডিজায়ার্ড প্রোডাক্ট মানে কাঙ্ক্ষিত উৎপাদ, আর এটার উপরে হতেছে টোটাল বর্জ্য। খেয়াল করো, টোটাল বর্জ্য কেজি এককে নর্মালি নেওয়া হয়। তাহলে উপরে হতেছে টোটাল কাঙ্ক্ষিত উৎপাদ মানে যেটা আমি চাই, আর এইটার উপরে হতেছে যেটা আমি চাই না। আর নিচে ওইখানে ছিল টোটাল প্রোডাক্ট, আর আমি এখানে নিচ্ছি টোটাল কাঙ্ক্ষিত উৎপাদ। এবার সবাইকে একটু বুঝাই দিই, সেটা হইতেছে তোমার কাছে যদি সঞ্জিত কুমার গুহ স্যারের বই থাকে, দেখবা সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে এইখানে এই ডিজায়ার্ড এই কথাটা নাই। স্যারের বইতে লেখা আছে হচ্ছে টোটাল উৎপাদ, বুঝছো? এবার তোমরা তো বুঝো কিনা, আমি যদি হচ্ছে নিচে টোটাল উৎপাদ নেই আর টোটাল কাঙ্ক্ষিত উৎপাদ নেই, দুইটার মান সেম আসবে না। কিন্তু দুইটার যে ফিল বা দুইটার যে সেন্স, সেইটা সেম থাকবে। আগে বলো এটুকু বুঝো কিনা। একটা হচ্ছে কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে অনাকাঙ্ক্ষিত বর্জ্য বোঝায়, আরেকটা হইতেছে মোটের সাপেক্ষে বর্জ্য বোঝায়। মান সেম আসবে না, বাট ফিলটা সেম দেয়। এ সবাই কি বুঝতে পারছি? এখন প্রশ্ন তুমি করতেই পারো যে ভাইয়া দুইটা কেন বলতেছেন? কারণ এক এক বইতে এক এক রকমের দেওয়া, বুঝছো? কোন কোন বইতে আছে টোটাল কাঙ্ক্ষিত উৎপাদ, কোন কোন বইতে আছে টোটাল উৎপাদ। এখন কোনটা তুমি দিবা সেটা তোমার উপর ডিপেন্ড করে। যদি এমসিকিউ তে আসে তাহলে যে কোনো একটার সঙ্গে উত্তর মিলবে। যেটার সঙ্গে, আচ্ছা ঠিক বুঝলাম না সাদিয়া, সেটা হচ্ছে এটার জন্য আসলে তোমার কেমিস্ট্রি নলেজ লাগে না, তোমার বাস্তব অভিজ্ঞতা লাগে। সেটা হচ্ছে ধরো তুমি হচ্ছে ইনকাম করো। তো তোমার ইনকাম আমি মান্থলি হিসাব করলাম, আর তোমার ইনকাম আমি হচ্ছে উইকলি হিসাব করলাম, মান সেম আসবে না। একটা তুমি এক মাসে কত টাকা ইনকাম করো, আর একটা হচ্ছে তুমি এক সপ্তাহে কত টাকা ইনকাম করো, মান সেম আসবে না। কিন্তু আমি যেটা প্রকাশ করতে চাচ্ছি সেটা তো প্রকাশ করছি, তোমার ইনকাম বেশি না কম। সো ই ফ্যাক্টর দিয়ে বোঝায় একটা প্রসেস কতটুকু খারাপ, অ্যাটম ইকোনমি দিয়ে বোঝায় একটা প্রসেস কত ভালো। অ্যাটম ইকোনমি বেশি হইলে আমাদের জন্য ভালো, আর ই ফ্যাক্টর হচ্ছে কম হইলে আমাদের জন্য ভালো। সো উপরে টোটাল উৎপাদ আমি নিলাম, আর নিচে টোটাল প্রোডাক্ট, টোটাল বর্জ্য আমি নিলাম উপরে, আর নিচে নিলাম টোটাল প্রোডাক্ট। তাহলে টোটালের সাপেক্ষে বর্জ্য বের করলা, একরকম ভ্যালু আসলো। আর কাঙ্ক্ষিত উৎপাদের সাপেক্ষে বর্জ্য বের করলা, একরকম ভ্যালু আসলো। ভ্যালু আলাদা হইলো বাট জিনিস সেম। দেখো তোমরা বুঝো কিনা, এর মধ্যে কিন্তু কোনো কেমিস্ট্রি নাই। আবারও বলতেছি যে ধরো তুমি হইতেছে, কিভাবে বুঝাই, ধরো তুমি হচ্ছে খেজুর কিনছো আর কি, 1 কেজি খেজুর কিনলা আর কি। তো 1 কেজি খেজুর কিনে তারপরে তুমি দেখলা যে সেখানে 200 গ্রাম হচ্ছে খেজুরের বিচি হয়েছে। সে 200 গ্রাম তো আসলে তোমার খালি খালি টাকা দিয়েছে, এই 200 গ্রাম তো তুমি খাবা না। এখন তুমি চিন্তা করলা যে এখানে কি পরিমাণ বিচি হয়েছে, আমার কত টাকা লস হয়েছে, আমি সেরকম একটা মান হিসাব করব। তখন কি হয়, তখন তুমি চাইলে হচ্ছে এই 200-কে 1000 দিয়ে ভাগ করতে পারো। তখন কি মোট খেজুরের সাপেক্ষে কতটুকু আটি হয়েছে বিচি হয়েছে সেটা বের হয়। অথবা তুমি চাইলে তো এটাও করতে পারো, তোমার কাঙ্ক্ষিত হইতেছে 800, তাই না, যেটা তুমি চাইছো আর কি। আর অনাকাঙ্ক্ষিত হচ্ছে 200, এই দুটোর মান সেম হবে না, বাট জিনিস তো সেম। ওকে, তো আমরা হচ্ছে টোটাল, আমরা টোটালটাই রাখি আর কি। কিন্তু দিয়ে কেটে দিচ্ছি যেন তোমাদের হচ্ছে, এটা আমি কেটে দিচ্ছি আর কি, তোমরা যেন বুঝো কোনো বইতে যদি অন্য কিছু দেখো তাহলে যেন কনফিউজড না হয়ে যাও।
আর এমসিকিউ তে আসলে যে কোনো একটার সাথে উত্তর মিলবে, যে কোনো একটার সাথে উত্তর মিলবে। সিকিউ আসলে তুমি যেটা করবে সেটাই রাইট, যেহেতু এক এক বইতে এক এক রকমের আছে। আবারও বলতেছি, স্যাররা তোমাকে সিকিউ আসলে যেটাই করবা নাম্বার দিবে, এমসিকিউ আসলে যে কোনো একটার সঙ্গে আনসার মিলবে। তুমি এখন বলবা যে ভাইয়া টোটাল নিলে আর যদি কাঙ্ক্ষিত নেই উত্তর যদি দুটোটার সঙ্গে মিলে, মিলবে না এমন প্রশ্ন আসবে না। ওকে, সো হচ্ছে এই প্রশ্নটা একটু লিখে নাও। তোমার ইনকাম মান্থলি 4,000 টাকা? ভাই 4,000 টাকা এই বয়সে মান্থলি অনেক ইনকাম। এত টাকা তুমি কই পাও? কার এত টাকা ইনকাম ভাই? তোমাদের এই বয়সে 4,000 টাকা মাসে তুমি ইনকাম করো, এটা হিউজ, মানে এটা অকল্পনীয়। এই বয়সে 4,000 টাকা! স্টুডেন্ট পড়াও, আছে, গুড। গতকালকে আমার ট্যাক্স ফাইলের হচ্ছে কাজ করছে আর কি, বুঝছো? তোমরা হয়তো জানো না, যাদের আব্বু আম্মু তোমাদের সঙ্গে এগুলো শেয়ার করে তারা জানো। নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে গত অর্থ বছরে ট্যাক্স দিয়ে রাখতে হয় আর কি। তোমাদের তো আসলে ট্যাক্স দিতে হয় না, তোমরা তো জানো না। ট্যাক্স হচ্ছে যাদের টিন থাকে আর কি, টিন নাম শুনছো কিনা? ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, টিন সার্টিফিকেট থাকে আর কি, যার টিন করা থাকে তাকে ট্যাক্স দিতে হয়। তো আমি হচ্ছে, এটা কোন অর্থ বছরের ট্যাক্স, এটা হচ্ছে 2024 নভেম্বর। তার মানে 2023 আর হচ্ছে 2024, এই অর্থ বছর শুরু হয় হইতেছে তোমার 1 জুলাই থেকে শুরু করে পরের মাসের হইতেছে 30 জুন। মানে এইভাবে হচ্ছে হিসাব করা হয়, বুঝছো? এক বছর। তো গতকালকে হচ্ছে আমার ট্যাক্স রিটার্ন, আচ্ছা আব্বু আমাকে দেয়, গুড, অনেকেই জানো তাহলে। গতকালকে আমার ট্যাক্স রিটার্ন দেওয়া হইলো আর কি। সো আমি গত অর্থ বছরে আমার কত টাকা ট্যাক্স দিছি জানো? সরকারকে ডিরেক্ট ট্যাক্স। ট্যাক্স তোমরাও দাও সরকারকে। তোমরা যখন চিপস কিনো তখন ট্যাক্স দাও, তোমরা যখন আইসক্রিম কিনো তখনও কিন্তু সরকারকে ট্যাক্স দাও। তুমি যখন ট্রেনের টিকিট কেনো তখনও সরকারকে ট্যাক্স দাও। জামা কিনলে, খাইতে গেলেও সরকারকে ট্যাক্স দাও, বাট ওইটা হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, ভ্যাট বলি আমরা। ওটা ইনডিরেক্ট ট্যাক্স। বাট ডিরেক্ট ট্যাক্স হচ্ছে যে যেটা এই সময় দিতে হয় আর কি। আমি গত অর্থ বছরে সরকারকে ট্যাক্স দিছি হইতেছে এত টাকা। ধরো আমি এক্স্যাক্টলি ফিগারটা বলি। এক্সাক্ট ফিগারটা, রিটার্ন পেপার আমার কাছে আছে তো। এত টাকা। সো হচ্ছে এই টাকাটা গত বছর সরকারকে হচ্ছে আমার দেওয়া লাগছে 7,03,043 টাকা আর কি। এখন তোমার কাছে মনে হইতে পারে আমি আমার টাকা ইনকাম করে সরকারকে কেন দিব, তাই না? মনে হইতেছে আমি এত কষ্ট করে ইনকাম করলাম, তো আমি সরকারকে কেন দিব? এটা ছোটবেলায় তোমাদের বয়সে আমারও মনে হইতো যে আমার টাকা আমি কেন সরকারকে দিব। এটা তোমাকে দিতে হবে আর কি। যাই হোক, তো দেখবা যে জীবনে বড় হইলে ফাইনান্সিয়াল কমপ্লিকেশনস বাড়বে তত। এই সবার কি প্রশ্নটা তোলা হয়েছে? আচ্ছা, আমাকে একটা বিক্রিয়া দেওয়া আছে। বিক্রিয়াতে কি দেওয়া আছে দেখো। সেটা হইতেছে এই যে CH2CH CH2Cl+H2O, তারপরে হচ্ছে এখানে এগুলো আছে। বিক্রিয়ায় আমাকে বলছে এটা হচ্ছে উৎপাদ, এটা হচ্ছে উৎপাদ, আর এটা হচ্ছে বর্জ্য, মানে ওরা উৎপাদ বর্জ্য বলে দিছে। আর বিক্রিয়াটিতে ই ফ্যাক্টর কত, এটা হচ্ছে প্রশ্ন। এখন ই ফ্যাক্টর কত মানে হচ্ছে আমাদের উপরে উপরে হচ্ছে কি টোটাল বর্জ্য, সেই বর্জ্য আমাদের কি দেওয়া আছে? HCl। আর নিচে হচ্ছে মোট উৎপাদ। তাহলে মোট উৎপাদ মানে যদি হচ্ছে আমি চিন্তা করি, এখানে যদি আমি ই ফ্যাক্টর হিসাব করি, তাহলে নিচে হচ্ছে, উপরে হচ্ছে বর্জ্য। বর্জ্য হচ্ছে 36.5। এই দেখো, বুঝো কিনা? অনেকে প্রশ্ন করতে পারে ভাই 36.5 কই পেলেন? HCl এর ভর হচ্ছে 36.5। নিয়ম হইতেছে কেজিতে নেওয়া, কিন্তু ভাই উপরেও কেজি নিলা নিচেও কেজি নিলা, তো তোমার তো আসলে একই জিনিস হয়ে গেল। কেজিতে নেওয়া না নেওয়া একই কথা। আর নিচে হচ্ছে, এটা যদি ভর হিসাব করে দেখো, কার্বন হচ্ছে 1 2 3টা, তাহলে কার্বন 3 × 36, প্লাস অক্সিজেন হচ্ছে একটা, 16টা, 16 আর কি।
আর হাইড্রোজেন 2 আর এক হচ্ছে 3, 3 আর 2 হচ্ছে 5 আর এক হচ্ছে 6। এই তো। আলটিমেটলি কত থাকে? 6 6 12, 3 6 18, আর এখানে 3 1 4 5, 58। তাহলে 58 প্লাস হচ্ছে 36.5। এবং ইউজুয়ালি ইফেক্টরকে পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করা হয় না। তাহলে এখানে থাকে কি 0.36, মানে 36%-এর মতো হচ্ছে ইফেক্টর আসে। অ্যাটম ইকোনমি যত বেশি হবে তত ভালো, ইফেক্টর যত কম হয় তত ভালো। তাহলে চলো সংক্ষেপে একটু রিভিউ করে দেই। গ্রিন কেমিস্ট্রির মেইন কথা হচ্ছে, তোমরা আবার খবরদার, ধরো ক নাম্বারে পরীক্ষা আসলো, সবুজ রসায়ন কাকে বলো, তুমি খালি এইটুকু লিখে দিলা যে ম্যাক্সিমাম প্রোডাকশন মিনিমাম পলিউশন, তাহলে কিন্তু তোমার নাম্বার দিবে না। এটা আমি তোমার আমার ভাষায় লিখে দিচ্ছি, বইয়ে দেখবে একটা সুন্দর বোরিং ডেফিনেশন দেওয়া আছে, এই বোরিং ডেফিনেশনটা মুখস্থ করতে হবে। আর তারপরে আমি বললাম অ্যাটম ইকোনমি হইতেছে টোটাল উৎপাদের সাপেক্ষে কাঙ্ক্ষিত উৎপাদের পার্সেন্টেজ, ই ফ্যাক্টর হইতেছে টোটাল উৎপাদের সাপেক্ষে টোটাল বর্জ্যের পার্সেন্টেজ, না ভগ্নাংশ। এটা বেশি হলে আমাদের জন্য ভালো, এটা কম হইলে আমাদের জন্য ভালো। গেল এটুকু। আর তোমাকে বলছিলাম গ্রিন কেমিস্ট্রির 12টা মূলনীতি সবাই বই থেকে দেখে নিবা। আমি বলছি না মুখস্থ করতে হবে, জাস্ট দেখে নিও, যেন পরীক্ষা আসলে 4 5টা মূলনীতি লিখতে গিয়ে তোমার বন্ধুর কাছে জিজ্ঞেস করা না লাগে আর কি, ঠিক আছে? এবার সবাই একটু লিখে নাও হচ্ছে সিএফসি। সিএফসি, ক্লোরো ফ্লোরো কার্বন। তোমরা একটু লিখে নাও, আমি একটু পানি খেয়ে আসি। আচ্ছা, সিএফসি এর আরেকটা নাম আছে। সিএফসি কে তোমরা কি জানো যে এই নামে ডাকা হয়? ফ্রেয়ন। আমাকে কেউ কি বলতে পারবা যে ফ্রেয়ন শব্দের অর্থ কি? মানে ফ্রেয়ন তো তুমি ডাকো, বাট এর একটা অর্থ আছে। ফ্রেয়ন শব্দের অর্থ হচ্ছে হিমায়ক। হিমায়ক। হিমায়ক মানে যেটা ঠান্ডা করে আর কি, বুঝছো? এককালে যে এসি গুলো ছিল সেই এসি গুলোতে সিএফসি ইউজ করা হইতো, বা যে ফ্রিজ গুলো ছিল সেইগুলোতে সিএফসি ইউজ করা হইতো, এখন আর করা হয় না, কারণ এর পরিবেশগত ইস্যু আছে, বুঝতেই পারছো, গ্রিন কেমিস্ট্রির মধ্যে আমরা এটা পড়ছি। এখন এই যে সিএফসি এগুলো কোথায় ইউজ করা হতো? ফ্রিজে, এসিতে, বিভিন্ন অ্যারোসলে ইউজ করা হইতো। তো এগুলো না বাজারে পাওয়া যায় হচ্ছে বিভিন্ন কোড নাম্বার হিসাবে, মানে বিভিন্ন কোড নাম্বার হিসাবে হইতেছে। আচ্ছা, আমাকে একজন জিজ্ঞেস করছে, ভাই আগের ম্যাথটাতে যদি টোটাল ডিজায়ার্ড প্রোডাক্ট নিয়ে কি করতাম তাহলে কি মানটা শুধু 58 নিতাম? হ্যাঁ, 58 নিতাম। তো বাজারে হচ্ছে সিএফসি গুলো বোতলে কোড নাম্বার হিসেবে পাওয়া যায়। এখন আমাদের কাজ হচ্ছে, আমি কয়েকটা কোড নাম্বার তোমাদেরকে দেখাই, যেমন এরকম হিসেবে পাওয়া যায়। সিএফসি ধরো 11, সিএফসি ধরো 12, অথবা এরকম পাওয়া যায় সিএফসি 114। এরকম বিভিন্ন কোড নাম্বার হিসেবে পাওয়া যায়। এখন তুমি জানো এখানে কি আছে? এখানে ক্লোরিন আছে, এখানে ফ্লোরিন আছে, এখানে কার্বন আছে। তো এই কোড নাম্বারের মধ্যে আসলে ক্লোরিন ফ্লোরিন কার্বন আছে। এখন তোমার কাজ হচ্ছে এই কোড নাম্বার থেকে সিএফসি যে অরিজিনাল সংকেত, সেই অরিজিনাল সংকেতটা হইতেছে আমাদেরকে বের করতে হবে। এখন সিএফসি এর কোড নাম্বার থেকে সংকেত নির্ণয়, সবাই টাইটেল লিখে নাও যে কোড নাম্বার থেকে সংকেত নির্ণয়। কোড নাম্বার 2 হচ্ছে সংকেত। এর একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যে কোড নাম্বার থাকবে, তুমি সেই কোড নাম্বারের সাথে 90 যোগ করবো। দেখো এই যে 90 যোগ করছি, এখানেও যে কোড নাম্বার ছিল 90 যোগ করছি, এখানে যে কোড নাম্বার ছিল 90 যোগ করছি। এবং আমি একটু অনেস্টলি বলি, এই 90 যোগ করা কি শর্টকাট কি না, নাকি এটাই আসলে অরিজিনাল নিয়ম আমি জানি না। কারণ আমি যখন কলেজে ভর্তি হয়েছি আমার স্যাররা আমার এমনি করাইছে, আমিও কখনো এটার কোনো সুরাহা পাই নাই যে ভাই 90 যোগ করা এটা কি কোনো শর্টকাট, নাকি আসলে এভাবেই হচ্ছে এই কোড নাম্বার গুলো তৈরি করা হয়েছে। হয়তো বা এভাবেই তৈরি করা হয়েছে। এই 90 যোগ করার পরে তুমি সবসময় 3 ডিজিটের একটা সংখ্যা পাবা। দেখো এখানে 101 থাকে।
এখানে 102 থাকে। আর 114 সাথে 90 যোগ করলে হচ্ছে এখানে 113 থাকে। না, 203 থাকে। তো তুমি যখনই সিএফসি এর কোড নাম্বারের সাথে 90 যোগ করবা, তখনই 3 ডিজিটের একটা সংখ্যা পাবা। ওকে। কোড মানে হচ্ছে অনেক জিনিস বাজারে কোড হিসেবে বিক্রি হয় না, দেখবা যে কেমিক্যালস গুলো বাজারে তো সরাসরি কেমিক্যালস হিসেবে বিক্রি হয় না, ম্যাক্সিমাম হচ্ছে এরকম কোড হিসেবে বিক্রি হয়। সিএফসি এরকম কোড হিসেবে বিক্রি হয়। ও 204, অ্যাকচুয়ালি 203 না, হ্যাঁ। এখন এই যে যে তুমি সংখ্যাটা পাইলা, 3 ডিজিটের একটা সংখ্যা, এই সংখ্যার তো কিছু মিনিং আছে। তো আমরা এই মিনিংটা হচ্ছে বের করব, যে ভাইয়া এই 90 যোগ করার পর, আমি আবারও বলতেছি 90 কেন যোগ করা হয় এর কি কোনো ব্যাখ্যা আছে কিনা আমি জানি না। হয়তো সিএফসির কোড নাম্বার গুলো এভাবেই বানানো, বা এটা হয়তো কোনো শর্টকাট, বাট এইভাবে করলে সব মিলে যায় আর কি। এই যে 3টে ডিজিট যে পাইলা, সেই 3 ডিজিটের প্রথমটা কার্বনের সংখ্যা নির্দেশ করে। এই 3 ডিজিটের প্রথমটা কার সংখ্যা নির্দেশ করে? কার্বনের সংখ্যা। মাঝেরটা হাইড্রোজেনের সংখ্যা নির্দেশ করে, আর শেষেরটা ফ্লোরিনের সংখ্যা নির্দেশ করে। প্রথমটা কার্বন সংখ্যা, এরপরেরটা হাইড্রোজেন সংখ্যা, তারপরেরটা ফ্লোরিন সংখ্যা। এখন এটা সংখ্যা আমরা এখানে মিস করে ফেলছি। তো এই যে মিস করে ফেলছি মানে হইতেছে যে দেখো তো, ক্লোরিন, ফ্লোরিন, কার্বন। সো যেহেতু ক্লোরিন ফ্লোরিন কার্বন থাকে, কার্বনের সাথে তো হাইড্রোজেন থাকতেও পারে। সো হাইড্রোজেন নিয়ে আমরা তো চিন্তা না করে আমরা কিন্তু এখনো ক্লোরিন দেই নেই, যেখানে কতগুলো ক্লোরিন আছে। তো যাই হোক, এখানে এটা এমন একটা সিএফসি, যে সিএফসি তে কার্বন আছে একটা, দেখো সি এর উপরে 1 আছে না, তো কার্বন হচ্ছে 1। হাইড্রোজেনের উপরে 0 আছে, মানে এখানে কোনো হাইড্রোজেন নাই। আর এখানে ফ্লোরিন আছে হচ্ছে একটা। তো আমাদের এখন একটা মৌল বাকি আছে, একটা মৌল হচ্ছে ক্লোরিন। তো চিন্তা করো, আমি জানি কার্বনের তো যোজনী 4। সেই 4 যোজনীর মধ্যে তুমি একটা হাত জাস্ট ফ্লোরিন দিয়ে এখানে পূর্ণ করছো। এখনো তোমার 3টা হাত বাকি আছে। অর্থাৎ এখানে কি হবে? এখানে হবে হচ্ছে Cl3। তাহলে এটা এমন একটা সিএফসি যেখানে কার্বনের সাথে 3টা ক্লোরিন আছে, একটা ফ্লোরিন আছে। অর্থাৎ এইটার কেমিক্যাল ফর্মুলা হচ্ছে এইটা। যদি এটা করে না বুঝে টেনশন নিও না, পরেরটা বুঝলে হইতেছে একই জিনিস। আমি সিএফসি এর কোড নাম্বারের সাথে কি যোগ করছি? 90 যোগ করছি। 90 যোগ করার পর আমি দেখলাম যে 3টা ডিজিট পাইছি। সেই 3 ডিজিটের প্রথমটা নির্দেশ করে কার্বন সংখ্যা, এর পরেরটা নির্দেশ করে হাইড্রোজেন সংখ্যা, এর তারপরেটা ফ্লোরিন সংখ্যা, CHF। তাহলে এখানে কার্বন কয়টা? কার্বন হচ্ছে এখানে একটা। হাইড্রোজেন তো নাই। ফ্লোরিন কয়টা? দুইটা। তাহলে দেখো, কার্বনের হাত কিন্তু 4টা। এখানে অকুপাই করা আছে কয়টা? দুইটা। তাহলে ক্লোরিন কয়টা লাগে? ক্লোরিন লাগে হচ্ছে দুইটা। তাহলে এখানে কি হবে? এখানে Cl2 হবে। স্টুডেন্ট আসলে ওইখানে গিয়ে একটা ভুল করে, সেই ভুলটা ধরাই দিচ্ছি। এখানে কার্বন, এখানে হাইড্রোজেন, এখানে হচ্ছে ফ্লোরিন। তাহলে এই সিএফসি তে কার্বন হচ্ছে কয়টা? কার্বন হচ্ছে দুইটা, এই যে দুইটা। ক্লোরিন হচ্ছে 4টা। এখন বলো তো ভাই, ক্লোরিন কয়টা হবে? চিন্তা করো। একেবারে সহজ জিনিস। ক্লোরিন কয়টা হবে দেখি, কার কি অভিমত। রাইসা প্রধান বলছে 4টা। আচ্ছা, সবাই বলতেছে 4টা, 4টা, 4টা। ওকে। এই যারা 4টা বলতেছো, তোমাদের হিসাবটা আমি বলে দিই। তোমরা তো একেবারে সেই হিসাব করছো যে ভাইয়া একটা কার্বনে তো 4টা হাত, তাই না? এখন একটা কার্বনে যদি 4টা হাত থাকে, দুইটা কার্বনের 8টা হাত। এই তো। এ, খবরদার ভাই, দুইটা কার্বনের কি 8টা হাত আদৌ? দেখো তো, দুইটা কার্বন কি নিজেদের সঙ্গে যুক্ত থাকবে না? হুম। তো দুই কার্বনের কি 8টা হাত, না দুই কার্বনের 6টা হাত? যারা 4 বলতেছে তোমাদের হিসাব ভুল হয়েছে ভাই। দেখো, দুই কার্বন নিজেদের সঙ্গে তো যুক্ত থাকবেই। তো দুই কার্বনের হাত 6টা, 3 কার্বনের হাত কিন্তু 8টা। তুমি যদি 3 কার্বন চিন্তা করো, ধরো আমি এখানে কার্বন 3টা নিচ্ছি, কার্বন কার্বন কার্বন। এখানে হচ্ছে 3টা হাত, এখানে হচ্ছে 3টা হাত, এখানে 2টা হাত। তো 3 কার্বনের হাত কিন্তু 8টা। 3 কার্বন দরকার না, আমরা 2 কার্বনে ছিলাম। তো 2 কার্বনের মোট 6টা হাত। সেই 6টার মধ্যে এখানে 4টা অকুপাই করা আছে, তাহলে বাকি দুইটা থাকে। সেই দুইটা হচ্ছে আমাদের ক্লোরিন। দেখছো সবাই কি ভুলটা করে ফেলছো? একেবারে সহজ জিনিস। এবং তোমার কি মনে হয় এমসিকিউ তে আসলে তুমি যে 4টা আনসার দিচ্ছিলা ক্লোরিন, সেটা কি অপশনে থাকবে না? থাকবে, এবং সেটা ক নম্বরে থাকবে। কারণ তুমি কোথায় ভুল করতে পারো সেটা কিন্তু স্যাররা জানে। সেটাই স্যাররা প্রথমে আনসার দিয়ে রাখে। আর এখানে একটা মজার কথা বলে অনেকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া, সেটা হচ্ছে আহ দুইটা কার্বন তো, দুইটা কার্বনের সাথে 4টা ফ্লোরিন আছে, 2টা ক্লোরিন আছে, কিভাবে আছে?
একই কার্বনের সাথে সবগুলো ক্লোরিন আছে নাকি এরকম এদিক ওদিক থাকতে পারে? সো আনসার হচ্ছে গাঠনিক সংকেত এই নিয়মে বের করা পসিবল না, কিন্তু ফরচুনেটলি এগুলোর গাঠনিক সংকেতে পরীক্ষা চায় না, পরীক্ষা আসলে এরকমটা চায়। এবার তোমাদেরকে একটা উল্টা প্রশ্ন দিই, দেখি এটা পারো কিনা। উল্টা প্রশ্ন হচ্ছে এইটা: কার্বন দুইটা, তারপরে হচ্ছে ফ্লোরিন তিনটা, আর ক্লোরিন তিনটা। তোমাকে এই সিএফসির বের করতে হবে এটা সিএফসি কত। দেখো তো সবাই চেষ্টা করো। না, ডাবল বন্ড হয় না, এগুলো সব অ্যালকেন হয়, সিএফসি সব অ্যালকেনের যৌগ। গুড, মাশাআল্লাহ, এটা অনেকেই পারতেছো। সিএফসি 113। ওকে, আমি তোমাদেরকে একটু হেল্প করি। ভাই, যে পথে আগাইছিলা একদম সেই পথে পেছাও। কিভাবে পেছাবো ভাইয়া? দেখো, কার্বন আছে দুইটা, তাহলে এখানে টু। মাঝের সংখ্যাটা জানি কার সংখ্যা ছিল, হাইড্রোজেনের সংখ্যা ছিল। হাইড্রোজেন নাই মানে এখানে জিরো। দেখো, টু বসাইলাম কার্বনের জন্য, হাইড্রোজেন নাই দেখে হচ্ছে আমরা জিরো বসাইলাম। আর ফ্লোরিন তিনটা মানে এখানে থ্রি হবে। ক্লোরিনের সংখ্যা তো আমরা এখানে বসাইতাম না, তাই না? 203 পাইলা। এই 203 হচ্ছে 90 যোগ করার পরে যেটা, সেটা আমাকে এখানে কি করতে হবে? 90 মাইনাস করতে হবে। তো 90 যদি মাইনাস করো তাহলে এখানে কি দাঁড়ায়? এখানে দাঁড়ায় হচ্ছে 113। তাহলে এটা হচ্ছে হলো কি, এটা হচ্ছে সিএফসি 113। আজকে রেসিডেন্সিয়াল আমি যখন স্পিচ দিচ্ছিলাম তখন আমাকে একটা মেয়ে জিজ্ঞেস করছে আর কি, মানে ওদের প্রশ্ন নিচ্ছিলাম, আমি জানি এখানে অনেকে ছিল হয়তো। সে মেয়েটা জিজ্ঞেস করছে যে ভাইয়া, আহ সেটা হচ্ছে যে অনেকে অনেক বলে একটা কাপলের মধ্যে অনেক ভালো কেমিস্ট্রি, তো এই যে প্রেমিক প্রেমিকার যে কেমিস্ট্রি, এটা কেন কেমিস্ট্রি বলা হয়? এই প্রশ্ন হচ্ছে একটা মেয়ে জিজ্ঞেস করছে অভিকরণেসে। আমি জানি না এখানে তোমাদের মধ্যে যে জিজ্ঞেস করছো সে আছো কিনা। তা আমি এখন চিন্তা করতেছি যে এটা কি উত্তর দেওয়া যায় আর কি। পরে হচ্ছে ওকে একটা আনসার দিলাম। ও বেশ সন্তুষ্ট হয়েছে আর কি আনসারটাতে। এবং পুরো রুম ভরা ভাই টিচাররা আছে, স্যাররা সামনে বসে আছে, অনেক বড় বড় মানুষ আছে। তার মধ্যে জিজ্ঞেস করছে যে ভাই আপনি তো রসায়ন পড়ান, তো হচ্ছে অনেকে বলে না যে ওদের মধ্যে অনেক ভালো কেমিস্ট্রি, তো এটাকে কেন কেমিস্ট্রি বলা হয়? এই কেমিস্ট্রির বইয়ের কেমিস্ট্রির মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? এই প্রশ্ন একটা মেয়ে জিজ্ঞেস করছে আজকে। আচ্ছা, এবার লিখানো হচ্ছে। So, প্রশ্ন হচ্ছে দেখো, তুমি সবুজ রসায়নের মধ্যে সিএফসি পড়ছো, তাহলে বুঝতেই পারছো যে সিএফসির একটা পরিবেশগত ইস্যু আছে। সো পরিবেশগত যে ইস্যু, সিএফসি আসলে কি ক্ষতি করে লিখে নাও: ওজোন ডিপ্লেশন বা ওজোন ক্ষয়। এই ওজোন মানে কিন্তু তোমার গায়ের ওজন না, এই ওজোন মানে অন্য ওজোন, বুঝছো? ওজোন ক্ষয় মানে হচ্ছে, তোমরা জানো কি না যে পৃথিবীর সূর্য থেকে তো হচ্ছে অনেক রশ্মি পৃথিবীতে আসে। তো সেখানে দৃশ্যমান রশ্মি আসে, সেখানে অনেক ইউভিও আসে। ইউভি তিন রকম হয়: ইউভি এ, ইউভি বি এবং ইউভি সি। ইউভি সি খুবই ক্ষতিকর। ইউভি সি তে তুমি এক্সপোজড হলে তোমার স্কিনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে। ইউভি এ বি এতটা ক্ষতিকর না। তো পৃথিবীর সৃষ্টির সময় পৃথিবীর চারপাশে একটা ওজোন লেয়ার আছে। ওজোন লেয়ার থাকে স্ট্র্যাটোস্ফিয়ারে, নাম শুনছো বোধহয়। তো স্ট্র্যাটোস্ফিয়ারে যে ওজোন লেয়ার থাকে ওইটা আমাদের জন্য কাইন্ড অফ প্রোটেকশন হিসেবে কাজ করে। মানে ও সূর্যের অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়। তাহলে আমরা কাইন্ড অফ প্রোটেক্টেড থাকি। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে O3 আর কি, ওজোন। তো ওজনের মধ্যে যে বন্ধনগুলো আছে সেই বন্ধনগুলো সূর্যের ইউভি রশ্মি শোষণ করে রেখে দেয়। সো আমরা মানব জাতি পৃথিবীতে হচ্ছে সেফ থাকছে। কিন্তু এই যে আমরা যে সিএফসি গুলো নিচ্ছি আর কি, সো এই সিএফসি সে উড়ে উড়ে ওজোন লেয়ারে যায়, মানে স্ট্র্যাটোস্ফিয়ারে যায়, এবং সেখানে ইউভি সংস্পর্শে এসে সে তৈরি করে হইতেছে ক্লোরিন মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। এটার একটা নাম কি, এটার নাম হইতেছে ফ্রি রেডিক্যাল। এখন আমি জানি তোমরা অনেকেই জানো না যে মুক্তমূলক কি জিনিস বা ফ্রি রেডিক্যাল কি জিনিস, আমি একটু বুঝাই দিচ্ছি। যে মুক্তমূলক কি জিনিস এটাকে আমি একটু সাইডে নেই, দাঁড়াও।
ধরো আমার কাছে এখানে একটা বন্ধন আছে, এখানে বন্ধন আছে ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন। এখন এই ক্লোরিনের সাথে ক্লোরিনের বন্ধন কি সমযোজী বন্ধন। এই সমযোজী বন্ধনের দুইটা ইলেকট্রন আছে, তার একটা ওই পাশের ক্লোরিন দিছে আর একটা এই পাশের ক্লোরিন দিছে। এখন তুমি যদি সমযোজী বন্ধনকে ঠিক মাঝখানে ভাঙো, জাস্ট মাঝখানে, একেবারে এই বন্ধনের ঠিক মাঝখানে তুমি ভেঙে ফেললা সমযোজী বন্ধনের, তখন কি হবে? এই ক্লোরিনটা ওর ইলেকট্রনটা ফেরত নিবে আর এই ক্লোরিনটা তার ইলেকট্রনকে ফেরত নেবে, ওই তো। তাহলে আমি দুইটা ক্লোরিন পাইলাম। সমযোজী বন্ধনের বিভাজন কিরকম বিভাজন হইতে হবে? সুষম বিভাজন হইতে হবে। তাহলে সমযোজী বন্ধনের যখন সুষম বিভাজন করছো, তখন যে জিনিসটা উৎপন্ন হয় সেটাকে বলা হয় মুক্ত মূলক বা ফ্রি রেডিক্যাল। এখন তোমার কাছে প্রশ্ন আসতে পারে যে ভাই, ফ্রি রেডিক্যাল গুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয়? সো সক্রিয় নাকি নিষ্ক্রিয় সেটার আনসার দেওয়ার আগে তোমাদেরকে এই জিনিসটা বুঝাই যে এই ক্লোরিনের আরো কিন্তু ইলেকট্রন আছে, আরো তার এই পাশে 6টা ইলেকট্রন আছে, আমরা সেগুলো দেখাচ্ছি না। মানে মুক্তমূলকের আরো হতেছে সুষম বিভাজন, বুঝলাম না। আচ্ছা, সুষম মানে কি? সমান সমান, দুইটা ইলেকট্রন দিয়েই তো বন্ধনটা তৈরি হয়েছিল, তো এর ইলেকট্রনটাই ফেরত নিছে, ওটাও ফেরত নিছে। এটাকে বলা হয় সুষম বিভাজন। এখন এই ক্লোরিনটা শেষে কিন্তু অষ্টক পূরণ ছিল, এই ক্লোরিনের শেষেও অষ্টক পূরণ ছিল। তো অষ্টক পূরণ থেকে জাস্ট সিঙ্গেল হয়েছে আর কি। তো ওরা কি, ওরা খুব লোনলি ফিল করবে না? এই লোনলি ফিল জন্য ওরা হচ্ছে যে কারোর সঙ্গে বন্ধনে তৈরি হয়ে যায়, বন্ধনে যুক্ত হয়ে যায়। অর্থাৎ মুক্তমূলকের ডেফিনেশন হচ্ছে সমযোজী বন্ধনে সুষম বিভাজনের ফলে মুক্তমূলক তৈরি হয়, আর মুক্তমূলক হাইলি রিঅ্যাক্টিভ। ওকে, তো সবাই একটু লিখে নাও, সেটা হচ্ছে এইটা। সমযোজী বন্ধনের সুষম বিভাজনে বিভাজনে মুক্তমূলক তৈরি হয়। মুক্তমূলককে ইংলিশে ফ্রি রেডিক্যাল বলে আর কি, বুঝছো? তৈরি হয় এবং এরা খুবই সক্রিয়, খুবই সক্রিয় মানে হইতেছে, তোমরা বাস্তবে দেখছো না যে কারো একজনের ব্রেকআপ হয়ে গেছে, তারপরে তার একজন সান্ত্বনা দিতে গেছে, তো যে সান্ত্বনা দিতে গেছে তার সাথে আবার নতুন করে প্রেম হয়ে গেছে। এই ব্যাপারটা কিন্তু সমাজে একদম অহরহই ঘটে। যে ধরো কেউ একজন সে লোনলি ফিল করছে, তার এখন সান্ত্বনা দরকার, তার কন্ডোলেন্সেস দরকার, একজন দিতে গেছে, দিতে গিয়ে তার সাথে নতুন করে প্রেম হয়ে গেছে। তো ব্যাপারটা কেন? কারণ ও হতেছে এখন একলা আছে, ওর একটা সম্পর্ক ছিল, সে একজন মানুষকে মিস করছে, তখন আর কি সে আবার ভালনারেবল থাকে, সে অন্য কারোর সঙ্গে খুব তাড়াতাড়ি জড়ায় যায়। তো এই ক্লোরিনটা আসলে অষ্টক পূরণ ছিল, তুমি অষ্টক ভেঙে নিয়ে আসছো, সেজন্য ও বেশি সক্রিয় হয়েছে। মুক্তমূলক মানে হাইলি রিঅ্যাক্টিভ। জাইমান অ্যাটমের মতো, হ্যাঁ জাইমান অ্যাটমের মতো, বাট জাইমান থেকে এটা বেশি সক্রিয়। এরপর আসি হচ্ছে এখানে কেমনে মুক্তমূলক তৈরি হয়। মুক্তমূলক যতগুলো কারণে তৈরি হয় তার মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে ইউভি। কোনো বন্ধনে তুমি যদি ইউভি দাও, তখন বন্ধন বিভাজনটা সুষম হয়। তো যাই হোক, কার্বন থেকে ক্লোরিন মুক্তমূলক আকারে বের হয়ে আসে। কি থেকে? সিএফসি থেকে। তুমি জানো সিএফসি তে তো ক্লোরিন থাকবেই, তাই না? ক্লোরিন তো আছে। এই ক্লোরিন কি বসে থাকবে? বসে থাকবে না কিন্তু। এই ক্লোরিন ওজনের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে তৈরি করে হইতেছে এইটা অক্সিজেন গ্যাস এবং OCl মুক্তমূলক। মানে একটা অক্সিজেন ভেঙে চলে আসে। তিনটা অক্সিজেন ছিল, দুইটা অণু হিসেবে আছে আর একটা অক্সিজেন ক্লোরিনের সাথে আসে। এখন ক্লোরিন কিন্তু ঠিকই বন্ধন তৈরি করলো অক্সিজেনের সাথে, বাট অক্সিজেন এখন আবার একটা হাত ফ্রি হয়ে গেছে, মুক্তমূলক হিসেবে আছে। এখন এটাতে আমাদের ভালো হইলো না খারাপ হইলো? উত্তর হচ্ছে খারাপ হইলো। তোমাদের অনেকের মনে হইতে পারে যে অক্সিজেন তৈরি হইতেছে, সবার মাথায় কেন জানি ঢুকে আছে অক্সিজেন মানেই হচ্ছে ভালো, পজিটিভ, গুড, একটা ভাইব দেয় আমাদের কাছে, তাই না? কিন্তু ভাই, আমার তো অক্সিজেন যা আছে এটাই আমার জন্য যথেষ্ট। আমার ওজোন ভেঙে অক্সিজেন তৈরি করার দরকার নাই। মানে বুঝতে পারছো? তো ওজোন ভেঙে তোমার অক্সিজেন তৈরি করার কোনো দরকার নেই। ওজোন ওজনের জায়গায় ঠিক ছিল, অক্সিজেন যা আছে এটা আমার জন্য যথেষ্ট আছে। তাহলে এই যে তোমার যে ওজোন ছিল ওজোন লেয়ারে, সেই ওজোন লেয়ার কিন্তু ক্ষয় হয়ে গেল অলরেডি, ক্ষতি হয়ে গেছে অলরেডি। এরপর আসি হইতেছে এই ক্ষতি এখানেই থেমে থাকে না, ক্ষতি আরো সামনে বেশি আসে। সেটা হইতেছে আমাদের ওইখানে কিছু অ্যাটমিক অক্সিজেন থাকে, বেশি থাকে না, ওই ওজোন লেয়ারে, স্ট্র্যাটোস্ফিয়ারে। তুমি তো জানো নর্মালি অক্সিজেন থাকে O2 হিসাবে, কিন্তু ওখানে কিছু অক্সিজেন ও হিসাবে থাকে।
সেই যে অ্যাটমিক অক্সিজেন মানে পারমাণবিক অক্সিজেনের সাথে এই যে আমাদের এটা যুক্ত হয় ওসিএল, এই যে এটা, এটা তো এটাও মুক্তমূলক, এটাও খুবই সক্রিয়। তখন এখানে কি তৈরি করে, তখন এখানে তৈরি করে অক্সিজেন, আবার তৈরি করে হচ্ছে ক্লোরিন মুক্তমূলক। মানে এই অক্সিজেন মিলে যুক্ত হয়ে যায় ক্লোরিন মুক্তমূলক তৈরি করে। দেখো তো, ও বিক্রিয়াটা শুরু করছিল না এই যেটা, আবার ওই তৈরি হইলো না। তাহলে এই ক্লোরিন কি বসে থাকবে নাকি আবার গিয়ে আরেকটা ওজনকে অ্যাটাক করবে? তাহলে বলো তো ভাই, এই টাইপের রিয়াকশনকে আমরা কি রিয়াকশন বলি? এই টাইপের রিয়াকশনকে বলা হয় চেইন রিয়াকশন। ওকে, মানে তুমি আমি যাদেরকে আলোচনা করছি ওইখানে কিন্তু এই রিয়াকশনটা হচ্ছে অলরেডি। আচ্ছা, আমি রিপিট করে দিচ্ছি সরাসরি। সেটা হচ্ছে আমরা সিএফসি পড়লাম, আমরা সিএফসি কোড নাম্বার থেকে সংকেত বের করা শিখলাম, সেটা ঠিক আছে। এখন সিএফসির পরিবেশগত ইস্যু কি? আমি একটু সেভ করে নিই, দাঁড়াও। সেটা হচ্ছে, যখন তুমি এই যে ধরো এখানে আমরা এসির মাধ্যমে হোক ফ্রিজের মাধ্যমে হোক আমি সিএফসি রিলিজ করলাম। তো এই সিএফসি যখন রিলিজ করব তখন সেটা ওই স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে কার্বন আর ক্লোরিনের বন্ধনটা ঠিক মাঝখানে ভাঙে, মাঝখানে ভেঙে সেখানে ক্লোরিনটা মুক্তমূলক আকারে বের হয়ে যায়। ক্লোরিন বের হয়ে গিয়ে কি বসে থাকবে? না, সে এখন দেখবে যে আমি কারে পাবো, কারে ধরবো, কার সাথে বিক্রিয়া করব। সে পাইলো ওজনকে, কারণ ওইখানে ওজন সব থেকে বেশি থাকে। সো ওজনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে, ওজনে তো তিনটা অক্সিজেন পরমাণু থাকে, দুইটা অক্সিজেন অণু হিসেবে আলাদা হয়ে যায়, পরিবেশে চলে আসে, আর আরেকটা অক্সিজেন ক্লোরিনের সাথে যায়। সো এটা দেখতে অনেকটা এরকম, দেখো, অক্সিজেন এক পাশে ক্লোরিন দিয়ে বন্ধন যুক্ত, আর আরেক পাশে হইতেছে এরকম থাকে আর কি। যেহেতু অক্সিজেনের এই যে এই পাশে আসলে অক্সিজেনটা কি করছিল, সে ওজোন থেকে ভেঙে আসছে, সেখানেও সুষম বিভাজন তৈরি হয়েছে। ওকে, এরপরে এইখানে যে মানে ক্ষতিটা থেমে থাকে এমন না, কারণ এই যে অক্সোক্লোরো মুক্তমূলক, নাম হচ্ছে অক্সোক্লোরো মুক্তমূলক, সে আবার ওইখানে কিছু এক্সিস্টিং অ্যাটমিক অক্সিজেন থাকে, খুব বেশি থাকে না, অল্প কিছু থাকে, তার সাথে বিক্রিয়া করে আবার ক্লোরিন মুক্তমূলক তৈরি করে। তাহলে এই যে ওইটা আবার তৈরি হচ্ছে, তাহলে এই সেম প্রসেস রিপিট 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 চলতে থাকবে। এই রিয়েকশনটাকে আমরা কি বলি? চেইন রিয়েকশন বলি। এবার দেখো, বলা হয়ে থাকে যে ভাইয়া আসব পড়া তো ভাই, ইয়া বুঝি না, টেক্সট বুঝি না। আচ্ছা, তো আমরা যে হচ্ছে পৃথিবীর শুরুতে যে পরিমাণ ওজোন লেয়ার ছিল, সেই ওজোন লেয়ারের এখন অলমোস্ট ওয়ান থার্ড নেই, অলমোস্ট ওয়ান থার্ড নেই। এবং এটাকে বলা হয় ওজোন হোল, মানে পৃথিবীর একটা বিশেষ জায়গায় অ্যান্টার্কটিকার উপরে তুমি জাস্ট ওজোন হোল লিখে সার্চ দিলেই হবে, গুগলে দেখবে অনেক ছবি পাবো, ভয়ঙ্কর ভয়ঙ্কর ছবি। এখন এটা রেজাল্ট কি হচ্ছে? এটা রেজাল্ট হচ্ছে যে আমরা অনেক বেশি ইউভিতে এক্সপোজড হচ্ছি। তো অনেক বেশি ইউভিতে এক্সপোজড হওয়ার ফলে কি হচ্ছে, এই যে মানুষের ক্যান্সারের প্রবণতা এখন বেড়ে যাচ্ছে অনেক বেশি, বিশেষ করে স্কিন ক্যান্সার। এবং এটা নিয়ে আজকে আসলে কথা হয়েছিল ওদের অডিটোরিয়ামে। বিশেষ করে তোমরা যারা ফর্সা আছো তাদের এই রিস্ক বেশি। কেন বেশি? কারণ হচ্ছে যারা হচ্ছে ডার্ক ওদের তো মেলানিন থাকে, মেলানিন একটা পিগমেন্ট, এবং এইটা ইউভির এগেনস্টে তোমাকে একটা ন্যাচারাল প্রোটেকশনই দেয়। এই জন্য হচ্ছে স্কিন ক্যান্সার ফর্সাদের বেশি হয়। দেখবা যে হইতেছে স্কিন ক্যান্সার হচ্ছে যারা ওই যে শ্বেতাঙ্গ, আমরা তো এতটা ফর্সা না আর কি, বিশেষ করে ইউরোপিয়ান যারা আছে বা আমেরিকান যারা, যে ধবধবে সাদা আর কি, ফ্যাকাশে সাদা, তো ওদের এই রিস্কটা হচ্ছে বেশি। যারা কালো থাকে তারা হচ্ছে এই ঝামেলাটা আর কি থাকে না। O3 বানানো যায় না। ন্যাচারাল জিনিস তো ন্যাচারাল জিনিস, মানে হচ্ছে তোমার প্রশ্নটা অনেকটা এরকম যে ভাই, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাহলে একটা কাজ করি, আমরা বরফ বানাই বানাই তারপর পৃথিবীর তাপমাত্রা কমাই। তো ওজন হয়তো বানালে বানানো যায়, কিন্তু প্রকৃতিতে যেটা সেট করা আছে সেইটা ম্যাচ করা তো ভাই এটা নিয়ারলি ইম্পসিবল টাস্ক, বুঝছো? তাহলে কি ইউভির প্রভাবে ফর্সা হয়ে যাবে? না, ফর্সা হবে না, ক্যান্সার হবে আর কি। মিউটেশন করে ইউভি খুব বেশি পরিমাণে। হ্যাঁ, দেখছো, কালো হওয়ার একটা সুবিধা অন্তত এখানে পাওয়া গেছে, তোমার স্কিন ক্যান্সারের প্রবণতা কম ফর্সাদের থেকে অন্তত। ওকে, চেইন রিয়াকশন গেল। তারপরে হচ্ছে আমাদের ওজন ক্ষয় গেল। একজন একটা প্রশ্ন করছে, সেটা হচ্ছে দেখো, তোমাদেরকে কয়েকটা জিনিস দেখায়। একটা হচ্ছে আণবিক অক্সিজেন, আণবিক অক্সিজেন, এটা তুমি সবসময় দেখো, আণবিক অক্সিজেন হইতেছে O2।
ওকে, পারমাণবিক অক্সিজেন। পারমাণবিক অক্সিজেন হচ্ছে শুধু ও, মানে অক্সিজেন পরমাণু। এখন এই পারমাণবিক অক্সিজেনের কি বলে, তোমার প্রাসঙ্গিকের উপর ভিত্তি করে বা প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এটাকে হচ্ছে দুই রকম ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জায়মান অক্সিজেন, নেসেন্ট, আরেকটা হচ্ছে মুক্তমূলক অক্সিজেন। জায়মানকে দেখবা এইভাবে সিম্বলাইজ করে, আর মুক্তমূলককে এইভাবে সিম্বলাইজ করে। ভাই এটাও অ্যাটমিক অক্সিজেন, এটাও অ্যাটমিক অক্সিজেন, বাট দুইটা প্রেক্ষাপট ভিন্ন। তোমরা কি জায়মান শব্দের অর্থ বুঝো? নেসেন্ট শব্দের অর্থ কি? নেসেন্ট মানে সদ্য জন্মপ্রাপ্ত। সদ্য জন্মপ্রাপ্ত মানে এমন যদি হয় কোন একটা বিক্রিয়াস্থলে তুমি ডিরেক্টলি এই পারমাণবিক অক্সিজেন নিলা না আর কি, ডিরেক্টলি পারমাণবিক অক্সিজেন নিলা না, নিলা কি ওদের বাপ মারে নিলা আর কি, বুঝছো? অনেক সময় দেখা যায় কিছু কিছু দেশে জন্মস্থান ভেদে নাগরিকত্ব দেয়। এমন যদি হয় যে বাবা মা হচ্ছে প্লেনে আছে এবং ওই দেশের আকাশে একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে, তো জন্মস্থান সূত্রে ওই ছেলেটা ওই দেশের নাগরিক। স্যার তুমি যদি চাও যে তুমি ওই দেশের নাগরিক বানাবো তোমার সন্তানকে, তাহলে সন্তানকে তো ওই দেশে নেওয়া যাইতেছে না, বাট বাপ মারে ওই দেশে নাও, তাইলেই তো হতেছে। তো আমি অক্সিজেন পরমাণু আমার দরকার কোনো কারণে, আমি অক্সিজেন পরমাণু নিচ্ছি না, ওর বাপ মা নিচ্ছি। মানে জারক নিলে আসলে অক্সিজেন তৈরি হয়। তো জারক নিলাম, সেই জারক বিক্রিয়া স্থলেই অক্সিজেন তৈরি হইলো, বিক্রিয়া স্থলেই অক্সিজেন ইউজ হইলো, সেটাকে বলা হয় নেসেন্ট। জায়মান সদ্য জন্মপ্রাপ্ত, মাত্র অক্সিজেন জন্ম হয়েছে, জন্ম হয়ে কাজে লেগে পড়ছে, সেটা হচ্ছে নেসেন্ট। মুক্তমূলক অ্যাটমিক অক্সিজেন, মুক্তমূলক পারমাণবিক অক্সিজেন, বাট পার্থক্য হইতেছে এটা হচ্ছে সমযোজী বন্ধনের সুষম বিভাজন থেকে চলে আসে। আর যদি তুমি কোনো সোর্স না জানো সেটা জারক থেকে আসছে নাকি সেটা সমযোজী বন্ধনের সুষম বিভাজন থেকে আসছে, তখন সেটাকে আমরা নর্মালি পারমাণবিক অক্সিজেন বলি। তো যে জিজ্ঞেস করছে সে কি আনসার পাইছো যে কোনটা কি? ওকে, তাহলে আমাদের গেল হচ্ছে ওজোন ডিপ্লেশন। এবার সবাই একটু লিখে না হচ্ছে অ্যাসিড রেইন। এইগুলো আমাদের আবার পরিবেশ রসায়নও আছে, সেম জিনিস। দুই চ্যাপ্টারে কেন দিয়ে দিয়েছে আল্লাহ মাহবুদ জানে। কোনো অণুর বিভাজন কি সব সময় সুষম হবে? না না না, সব সময় সুষম কখনোই হয় না। ইউভি দিলে সুষম হওয়ার প্রবণতা বাড়ে। ধরো ইলেকট্রোনেগেটিভিটির পার্থক্য বেশি থাকলে সুষম হওয়ার প্রবণতা কমে যায়। তুলি কি খাওয়া দাওয়া করো? আচ্ছা, অ্যাসিড রেইন কাকে বলে? সোজা কথা, যে বৃষ্টির সাথে যদি অ্যাসিড পড়ে। চানাচুর আছে, ঠিক আছে, চানাচুরও কিন্তু ভালো খাবার না। চানাচুর এই যে যে ভাজে, প্রচুর পোড়া তেল দিয়ে ভাজে। কখনো এটা ডকুমেন্টারি দেখো, যে চানাচুর যে ভাজে, বা তোমরা যারা যে ফুচকা টুচকা খাও আর কি, তো এগুলো যে কি পরিমাণ বাজে তেল দিয়ে ভাজে, মানে চানাচুর বা ফুচকা যে তেল দিয়ে ভাজে, সেই কড়াইতে কিন্তু অনেক তেল থাকে। তোমার কি মনে হয় একদিনে যে তেল দিয়ে ভাজলো, যে তেলটুকু রয়ে গেল সেই তেলটুকু কি করে ফেলে দেয়? কি মনে হয়? মানে যে লোকটা চানাচুরের ব্যবসা করে, সেই লোক এক্সট্রিম লেভেলের, যদি মানে এক্সট্রিম লেভেলের যদি হচ্ছে সৎ না হয়, তাহলে সেই লোকটা ওই তেলটা ফেলে না। ওই তেল দিয়ে সে কমপক্ষে 6 মাস রান্না করে, নতুন করে একটু অ্যাড করে আর কি, নতুন করে একটু অ্যাড করে, তারপরে আর একটু রান্নায়। তো তুমি বাসায় দেখবা যে আন্টি রান্নার সময় একটু এদিক ওদিক ময়লা হইলেই খাও না। আর ওই তেল, একই তেল দিয়ে সে গত 6 মাস ধরে হয়তো চানাচুর ভাজতেছে। তো এটা এটা কিন্তু আসলে রিস্কি। এটা একটু কমাই দিও আর কি। ওই চিপসও সেম ভাই, একজন চিপস খাচ্ছে এটা নিয়ে ফ্লেক্স নেওয়ার কিছু নাই, চিপসও এরকম এক তেল দিয়ে ওরা অনেক দিন ধরে ভাজে। আর ফুচকা ঝালমুড়ি এই ইসের কথা, ভেলপুরির কথা তো আর নাই বলি। ওটা তো পারলে ওরা 1 বছর ধরে এক তেল দিয়ে ভাজে আর কি। তো চেষ্টা করবা এগুলো আস্তে আস্তে অ্যাভয়েড করা আর কি। মানে এগুলো অ্যাভয়েড করলে কি হয় আমি তোমাদেরকে বলি, তোমরা এখন ওই বয়সটাতে যাওনি, আর কিছুদিন পরে দেখবা খাইলেই মোটা হয়ে যাচ্ছে। এখনো ওই বয়সটা তোমাদের আসেনি কারণ তোমরা এখনো ছোট, তোমাদের মেটাবলিজম এখনো অনেক হাই। কিন্তু তোমরা যখন আজ থেকে 3 বছর পরে দেখবা এখন যেরকম যা মন চায় তাই খেয়ে ওজন বাড়ছে না, বাট সামনে কিন্তু ওজন বাড়বে। এবং তখন কিন্তু খাবার দাবারে কন্ট্রোল করতে হবে। সো বেটার এখন থেকেই কন্ট্রোল করো আর কি, বুঝছো? এবং তোমার জন্য না আল্লাহ তাআলা খাবার বরাদ্দ করে রেখে দিয়েছে, তুমি যদি এখানে খেয়ে শেষ করে দাও। তোমরা এনামুল ভাইকে চিনো?
শিখর ম্যাথ টিচার এনাম ভাই। এনাম ভাইয়ের হচ্ছে ডাক্তার ওনাকে একটা ডায়েট চার্ট দিছে, এবং তার ডায়েট চার্ট এত স্ট্রিক্ট, মানে আমি তো এমনিতে অনেক কিছু খাই না, মানে আমি কোনো রকমের চিনি খাই না, তেল তেল কিছু খাই না, আমার বাসায় রান্না হয় সানফ্লাওয়ার অয়েল দিয়ে, সয়াবিন খাই না। তো হচ্ছে কিন্তু এনাম ভাই আগে এত পরিমাণ আজে বাজে খাবার খাইছে যে এখন ওনাকে ডাক্তার এত স্ট্রিক্ট ডায়েট দিছে যেটা আমিও ফলো করতে পারবো না, আমার কাছে মনে হয় আমার দ্বারাও সম্ভব না। তো আমি ভাইরে বলছি, ভাই আপনার উপরে আল্লাহ যে বরাদ্দটা রাখছিল এটা আপনি খরচ করে ফেলছেন, এই জন্য ডাক্তার আপনাকে একটা নতুন ডায়েট চার্ট দিছে, যে ডায়েট চার্ট এখান মানে নর্মাল মানুষের পক্ষে ওটা ফলো করা অসম্ভব। মানে আমার নিজের কাছে দেখে ভয় লাগছে যে এটা কেমনে ফলো করে। মানে কিরকম, ধরো সকালবেলা একটু মধু, একটু গরম পানি, আর হচ্ছে চিয়া সিড, ভিনেগার, আর কিচ্ছু না। সন্ধ্যার সময় একটুখানি ছোলা, আর ধরো হচ্ছে একটা দুইটা ফল, এরকম। তা আমি চিন্তা করি ভাই আমার পক্ষে তো এটা ফলো করা সম্ভব না। পরে বলতেছে ওই যে আমি আমার বরাদ্দ যেটুকু ছিল খাবার দুনিয়াতে এটা আমি খেয়ে ফেলছি এর আগে, এখন আমাকে এই জন্য হইতেছে ফলো করতে হয়, এবং এটা খুবই খুবই পেইনের আর কি, বুঝছো? তো তোমরা এখন থেকে চেষ্টা করবা জাঙ্ক টাঙ্ক একটু কম খাওয়ার। আমি বলছি না যে জীবনের সব সকাল্লা ত্যাগ করো, বাট যতটুকু নিজেকে ইয়া করা যায়, সংযত করা যায় আর কি, বুঝছো? ওকে, কি টাইপ খাবার খাবা? ওকে, কি টাইপ খাবার খাবা? আচ্ছা, আমি আমার রুটিনটা তোমাকে বলি, দেখো এটা তুমি ফলো করতে পারো কিনা। আমার রুটিনটা খুব হিসাব করে করা রুটিন। আমি সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে 1 কাপ হচ্ছে গরম পানি, মানে কুসুম গরম পানি আর কি। সো গরম পানি, তার সাথে হচ্ছে খাঁটি মধু, এটা আমার বাড়ি তো বাগেরহাট, ওইখানকার মধু। সো খাঁটি মধু, আর তার সাথে হচ্ছে কালো জিরা বা কালি জিরা, তুমি যাই বলো, কালি জিরা, তার সাথে হচ্ছে লেবু থাকে। এটা হচ্ছে আমার, মানুষে মর্নিং বেড টি খায় না, এটা হচ্ছে আমার একেবারে সকালে প্রথম খাবার হচ্ছে এটা। গরম পানি, খাঁটি মধু, কালিজিরা, হচ্ছে লেবু, একসাথে মিক্সচার করা থাকে, শুরুতে শুরুতে খাইতে খুব বিশ্রী লাগবে। আর এরপরে হচ্ছে আমি খাই হচ্ছে 2টা ডিম, এটা আমার রেগুলার, এগুলো খুব বোরিং খাবার আর কি, বুঝছো? মানে 2টা ডিম সিদ্ধ প্রতিদিন খাইতে তোমার খুবই বিরক্ত লাগবে। তারপরে হচ্ছে 2টা খেজুর, তারপরে হচ্ছে 4টা বাদাম, আর হচ্ছে 1 কাপ দুধ। এই হচ্ছে আমার সকালের নাস্তা। একদম, এটা সকালের নাস্তা। 2টা ডিম, 2টা খেজুর, 4টা বাদাম, বাদাম মানে হচ্ছে যে পেস্তা বাদাম, তারপরে হচ্ছে কাজু বাদাম যেগুলো আছে সেগুলো, আর 1 কাপ দুধ। এই হচ্ছে আমার সকালের নাস্তা। আর দুপুর বেলা হচ্ছে আমি জাস্ট এক আধা কাপও, মানে মাপি না আর কি, সো আধা কাপ ভাত, আর হচ্ছে প্রচুর ভেজিটেবল থাকে আমার খাবারে, আর হচ্ছে মিট অথবা ফিশ, যাই হোক, মানে মাছ অথবা মাংস, তুমি জাস্ট কোনো একটা প্রোটিন খাবার আর কি। আর আমি ডাল খুব পছন্দ করি, ডাল অনেক বেশি খাই, আমার বাড়িতে মোটামুটি সব বেলায় ডাল থাকে। আর রাতের বেলা যেদিন আমার অফিস থাকে, মানে শিখো থাকে যেদিন, সেদিন হচ্ছে আমি গুলশান ইউনিমার্টে ওদের গ্রিন অ্যান্ড বিনস নামে একটা রেস্টুরেন্ট আছে, ওইখানে আমি রেগুলার হচ্ছে সালাদ খাই, যেদিন অফিস থাকে সেদিন সালাদ, বাসায় খাই না আর কি। আর যেদিন অফিস না থাকে সেদিন বাসায় খাই। রাতের বেলা ভাত একটু বেশি খাই, একটু বেশি। এবং হচ্ছে আমি রাতের খাবার খাই তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে, কিন্তু আমি খাওয়া দাওয়া করে আসছি। এবং খাওয়া দাওয়ার পরে অবশ্যই তুমি আধা ঘন্টা হাঁটবা, খেয়ে পরে ঠাস করে শুয়ে পড়বা না ফোন নিয়ে, কারণ খেয়ে ঠাস করে শুয়ে পড়লে হইতেছে ওই যে গায়ে ওজনটা খুব কাজে লাগে আর কি। এবং চেষ্টা করবা রাত 10টার পরে পানি ছাড়া অন্য কিছু না খাইতে, দেখবা যে তোমার বডির ফিটনেস তুমি নিজেই টের পাচ্ছ আর কি। ওকে, তো যাই হোক, চেষ্টা করো যে খাবার দাবার ঠিক করতে, কারণ ভাই তুমি হচ্ছে খাবার দাবার ঠিক না করলে দেখবা কিছুদিন পরেই ওজন বেড়ে যাচ্ছে, শরীরে স্ট্যামিনা পাচ্ছ না, দুর্বল লাগতেছে, নানান অসুবিধা ভাই। আচ্ছা, আর তোমরা কি করো, তোমরা রাত 2টার সময় গিয়ে ফ্রিজ খোলো, এরপরে ফ্রিজে গিয়ে যা পাও আর কি, চানাচুর, পিঠা, মিষ্টি, লাড্ডু, যা পাও এগুলো খাও। ভাই রাত 10টার পরে পানি ছাড়া আর কিছুই খাওয়া উচিত না, কিছু না। হ্যাঁ, এক্সারসাইজ করি, বাট এক্সারসাইজের থেকে খাবারটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, অ্যাসিড রেইন কাকে বলে? যদি এমন হয় যে বৃষ্টির পানির পিএইচটা, মানে বৃষ্টির পানির পিএইচ তোমার হচ্ছে 5.6 থেকে কম হয়, তখন সেটাকে আমরা বলি হইতেছে অ্যাসিড রেইন। তোমরা জানো পিএইচ কম হইলে বেশি অ্যাসিডিক হয়। একদিন তো মরেই যাবো, হ্যাঁ সেটাই তো, একদিন তো মরেই যাবে, তা খেয়ে দিয়ে কি হবে?
সো বৃষ্টির পানির পিএইচ যদি এরকম হয় যে 5.6 এর কম হয়, তখন সেটাকে আমরা অ্যাসিড রেইন বলি। বাংলাদেশে আমরা যারা থাকি, সেই বাংলাদেশে আমাদের হচ্ছে অ্যাসিড রেইনটা আমরা খুব একটা দেখি না, কারণ আমাদের সারা বছরে এত পরিমাণ বৃষ্টি হয়। বাংলাদেশের গড় বৃষ্টিপাত হইতেছে বাৎসরিক 203 সেন্টিমিটার। মিলিমিটার না, সেন্টিমিটার আর কি। তো এটা অনেক বেশি বৃষ্টি। পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয় কোথায়? চেরাপুঞ্জিতে, জানো, ইন্ডিয়াতে। আমাদের ঠিক উপরে, সিলেটের ঠিক উপরে চেরাপুঞ্জিতে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টি হয়। বাংলাদেশে অনেক বেশি বৃষ্টি হয়, সিলেটে আরো বেশি বৃষ্টি হয়। এখন এই যে আমাদের দেশে এত পরিমাণ বৃষ্টি হয় দেখে আমরা অ্যাসিড রেইনটা টের পাই না। কারণ সারা বছরই অ্যাসিড তৈরি হচ্ছে, সারা বছরই অ্যাসিড হইতেছে, বৃষ্টির সাথে পড়ছে, খুবই লঘু অ্যাসিড হয়ে যায়, বুঝছো, এই জন্য আমরা টের পাচ্ছি না। কিন্তু যারা হচ্ছে মিডল ইস্টে থাকে, ধরো সৌদি আরবিয়াতে যারা থাকে, বা সৌদি আরবিয়া, ইরান, বা ইউএই, ওই টাইপের দেশে মানুষ কিন্তু বৃষ্টি হলেই তোমাদের মতো রোমান্টিক হয়ে যায় না, বা গিয়ে ভিজতে যায় না। অনেকে দেখি যে, আমি বিভিন্ন কালচারাল ক্লাসিক নামে কিছু গ্রুপ আছে, ওইখানে হইতেছে বৃষ্টি হইলেই মেয়েরা হচ্ছে নাইচে ছাদের উপরে ওইখানে ভিডিও আপলোড করে। কালচারাল ক্লাসিক নাকি জানি, আমি একটা গ্রুপ না পেজ জানি আছে আর কি, সেখানে সব কালচারাল মানুষ। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমরা যেরকম বৃষ্টি হইলেই গিয়ে ভিজতে যাই, ওরা বৃষ্টি হইলেই ভিজতে যায় না, কারণ ওদের সারা বছরে বৃষ্টি হয় একবার বা দুইবার। তো যত অ্যাসিড জমা হওয়া থাকে সব একসাথেই পড়ে। তো অ্যাসিডের ঘনত্ব অনেক বেশি থাকে, যেটা অনেক ক্ষতিকর আর কি। এখন দেখি অ্যাসিড রেইনে আসলে কি কি অ্যাসিড থাকে। প্রথমত দেখো, বাতাসে নাইট্রোজেন থাকে, বাতাসে অক্সিজেন থাকে। এবং যখন হচ্ছে বজ্রপাত হয়, তখন হচ্ছে এই যে আমরা এরকম একটা সাইন দিলাম, বজ্রপাতের সাইন, অনেক বেশি তাপমাত্রা তৈরি হয় না, 3000 ডিগ্রি সেলসিয়াস, সেখানে তৈরি করে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রোজেন অক্সিজেন কিন্তু খালি খালি বিক্রিয়া করে না। নাইট্রোজেন অক্সিজেন কিন্তু নর্মালি বিক্রিয়া করে না, করলে তো ভাই বাতাসে অলমোস্ট, তোমরা জানো, 100%ই নাইট্রোজেন অক্সিজেন। তাহলে এরাই বাতাসে বিক্রিয়া করে যৌগ তৈরি করার কথা, বাট হয় না কেন? নাইট্রোজেন খুবই নিষ্ক্রিয় একটা গ্যাস। তোমাদেরকে গত চ্যাপ্টারে পড়ার সময় বারবার বলতেছিলাম, নাইট্রোজেন গরিবের নিষ্ক্রিয় গ্যাস, মনে আছে? সেই বিক্রিয়া কখন করে? ঠেলায় পড়লে করে। ঠেলা মানে কি? 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজ্রপাতের সময়। তো এটা আমাদেরকে এক ভাই আমনে শিখাইছিল যে, অক্সিজেন নাইট্রোজেন রে বলে যে, ভাই বিক্রিয়া করবি, বিক্রিয়া করবি নাকি? তো নাইট্রোজেন বলে নো, মানে না, বিক্রিয়া করবো না। নাইট্রোজেন তো বলবে, স্বাভাবিক, তাই না? এরপরে এই নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন যতটা নিষ্ক্রিয়, নাইট্রিক অক্সাইড কিন্তু এতটা নিষ্ক্রিয় না আর কি। তো সে আবার অক্সিডাইজড হয় আর কি, বুঝছো? অক্সিডাইজড হয়ে তখন তৈরি করে নাইট্রোজেন ডাই অক্সাইড। তো এইটা ওই ভাই শিখাইছিল পরের লাইন এভাবে, যে এরপরে অক্সিজেন আবার বলে যে, ভাই বিক্রিয়া করবি, বিক্রিয়া করবি। তখনও বলে নো টু, নো টু, বুঝো? মানে আগে নো, এখনো নো, বাট NO2, মানে হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি হয়। দেন এই নাইট্রোজেন ডাই অক্সাইড বৃষ্টির পানির সাথে H2O, আর সেখানে তো অক্সিজেন থাকেই, মিলে তৈরি করে হচ্ছে নাইট্রিক অ্যাসিড, HNO3। কিছু নাইট্রিক অ্যাসিডও তৈরি হয়, কিছু নাইট্রাস অ্যাসিডও তৈরি হয়, সমতাকরণ দেখাচ্ছি না, কারণ যেখানে নাইট্রিক অ্যাসিড থাকবে সেখানে নাইট্রাস অ্যাসিডও থাকবে। এইটা বৃষ্টির সাথে পড়ে, এটা অ্যাসিড রেইনের হচ্ছে একটা অ্যাসিড। তাহলে অ্যাসিড রেইনে একটা অ্যাসিড কি? নাইট্রিক অক্সাইড, একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড। এরপরে ধরো আরো কিছু অ্যাসিড অ্যাসিড রেইনে থাকে। যদি কোনো কারণে এমন হয় বাতাসে অনেক বেশি সালফার থাকে, ধরো বাতাসে সালফারের পরিমাণ অনেক বেশি, সালফার হচ্ছে জাহাজ ভাঙা শিল্পে প্রচুর সালফার ইউজ করা হয়। ও HNO2 হবে, হ্যাঁ, একটাতে হবে 3, একটা হবে 2। ওকে, থ্যাংক ইউ। বাতাসে প্রচুর পরিমাণ সালফার যদি থাকে, বিশেষ করে বাংলাদেশের চট্টগ্রামে সীতাকুণ্ডে যেখানে জাহাজ ভাঙে, সেখানকার বাতাসে প্রচুর পরিমাণ হইতেছে আমরা হচ্ছে সালফার থাকে। তো সালফার অক্সিজেনের সাথে মিলে কি তৈরি করে? তৈরি করে সালফার ডাই অক্সাইডও তৈরি করে। আবার তোমরা জানো সালফার ট্রাই অক্সাইডও তৈরি করে, দুটোই তৈরি হয়। বেশি অক্সিজেন হলে ট্রাই অক্সাইড, কম হলে ডাই অক্সাইড। এরপরে এদের সাথে যদি পানি মিশে, বৃষ্টির সময় তো পানি মিশবেই, তাই না? তো এটা কি তৈরি করে? এটা তৈরি করে সালফিউরিক অ্যাসিড, আর এটা তৈরি করে হচ্ছে সালফিউরাস অ্যাসিড, H2SO3। এরাও অ্যাসিডের সাথে, সরি, বৃষ্টির সাথে পানিতে পড়ে।
ওকে, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম যে বৃষ্টির পানির পিএইচ যদি 5.6 এর কম হয় সেই বৃষ্টিকে আমরা অ্যাসিড রেইন বলে থাকি। অ্যাসিড রেইনে নর্মালি চারটা অ্যাসিড বেশি থাকে: নাইট্রিক, নাইট্রাস, সালফিউরিক এবং হচ্ছে সালফিউরাস। H2SO, ও হ্যাঁ, মানে উল্টা হয়ে গেছে। মানে হ্যাঁ, সালফার ডাইঅক্সাইড থেকে তৈরি করা হইতেছে H2SO3, আর ট্রাইঅক্সাইড থেকে তৈরি করে H2SO4, বাট ওটা ইস্যু না। এবার চলো একটু দেখি অ্যাসিড রেইনের কুফল। অ্যাসিড বৃষ্টির কুফল নিয়ে একটা কথা বলি। এগুলো পরীক্ষায় ঘ নম্বরে আসে, তো সবাই একটু লিখে নেওয়া হইতেছে, নিজে পড়ে নিব। কিন্তু আমি তোমাকে মুখে মুখে অনেকগুলো পয়েন্ট বলে দিই, তাহলে তোমার জন্য চিন্তা করতে সুবিধা হবে। কি কি কুফল আছে? নাম্বার ওয়ান, যারা গ্রামে থাকো তোমরা কি দেখছো যে জমিতে মাঝে মধ্যে চুন দেয়? দেখার কথা। এই জমিতে চুন কেন দেয়? কারণ অ্যাসিড রেইনের ফলে জমির পিএইচ এর মান কমে যায়, জমি অ্যাসিড হয়ে যায়। তো জমি অ্যাসিডিক হইলে জমিতে চুন দেওয়া হয়, চুন তো ক্ষার। তো তুমি দেখবা যে কিছুদিন প্রতি বছর চাষের আগে জমিতে চুন দিতে হয়। আবার ওই যে পুকুরে যারা মাছ চাষ করে কমার্শিয়ালি, আমার এলাকায় বাগেরহাটে অনেক ঘের আছে, অনেক মাছ চাষ হয়, সেই মাছেও কিন্তু পুকুরেও চুন দিতে হয়। তাহলে পুকুরে চুন দিচ্ছ, তুমি জমিতে চুন দিচ্ছ কেন? কারণ অ্যাসিড রেইনের জন্য। এরপরে তোমরা কি তাজমহলের একাল সেকালের ছবি দেখছো? আগে তাজমহল কিন্তু এরকম লালচে লালচে ছিল না, আগে ছিল তাজমহল ধবধবে সাদা। কেন তাজমহল এরকম রংচটা হয়ে গেছে? কারণ তাজমহলের যে মার্বেল গুলো, মার্বেল মানে কি ক্যালসিয়াম কার্বনেট না? ক্যালসিয়াম কার্বনেট এই সেলের সাথে রিয়েক্ট করে সেটা কিন্তু ক্ষয় হয়ে যায়। তো তাজমহলের আসল সৌন্দর্য কিন্তু এখন আর নাই। তাজমহল বলি বা দামি দামি যে আহ কি বলে স্কাল্পচার গুলো আছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। না না, স্ট্যাচু অফ লিবার্টি অন্য হিসাব। স্ট্যাচু অফ লিবার্টি হইতেছে কপার ছিল, তো আগে ছিল হচ্ছে তামার রং। ওটা জারিত হয়েছে, ওটা অ্যাসিড রেইনের জন্য হয় নাই। জারিত হয়ে তারপরে হচ্ছে এখন ওই যে গ্রিনিশ একটা রং হয়ে গেছে। এরপরে আসি হচ্ছে, ধরো এই যে যদি অ্যাসিড রেইন মানে এক্সট্রিম লেভেলে হয়, তাহলে তোমার স্কিনে অনেক সমস্যা হবে। ওই যে অনেক সময় দেখা যায় ছোটবেলায় ঘামাচি হইলে আব্বু আম্মু বলতো যে বৃষ্টির মধ্যে যা, গেলে ঘামাচি নাকি নষ্ট হয় আর কি, ঘামাচি ঠিক হয়ে যায়। ওটা অ্যাসিড রেইনের জন্য হয়, হালকা অ্যাসিড পড়ে তো, ওই জন্য হচ্ছে ঘামাচি ঠিক হয়ে যায়। তারপর আরো আছে, যেমন ধরো যারা কাঁকড়া চাষ করে বা ঝিনুক চাষ করে বা শামুক চাষ করে, ঝিনুক বলি, শামুক বলি, কাঁকড়া বলি, ওদের উপরের লেয়ার কিন্তু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। তো এই ক্যালসিয়াম কার্বনেটটা কিন্তু অ্যাসিড রেইনের জন্য ক্ষয় হয়ে যায়। তো কাঁকড়ার প্রোডাকশন কমে যায়, ঝিনুকের প্রোডাকশন কমে যায়, শামুকের প্রোডাকশন কমে যায়, শ্রিম্পের প্রোডাকশন কমে যায়। এরকম অনেকগুলো ক্ষতিকর প্রভাব আছে। তোমাদের কাজ হচ্ছে ওই ক্ষতিকর প্রভাবগুলো হচ্ছে নিজের মতো করে একটু পড়ে নেওয়া। এগুলো কালে ভদ্রে ঘ নাম্বারে আসে যে অ্যাসিড রেইনের কুফলগুলো আলোচনা করো। তাহলে আমরা আসলে কি কি পড়লাম? আমরা পড়লাম হচ্ছে আজকে সবুজ রসায়ন, অ্যাটম ইকোনমি, ই ফ্যাক্টর, সিএফসি, ওজোন ডিপ্লেশন এবং অ্যাসিড রেইন। তুমি যে বইটাই পড়ো না কেন, এই যে আমাদের একটা সেগমেন্ট শেষ, বলছিলাম না? কেউ আর মনে করো না আরে বাবা এটা এক ক্লাসে শেষ হয়ে গেছে, তাহলে বাকিগুলো মনে হয় এক ক্লাসে শেষ হয়ে যাবে। ভাই এখানে দেখবা যে এটা শুরু করলে 3-4 ক্লাসেও শেষ হবে না, 4-5 ক্লাসেও শেষ হবে না। আমাদের আনুমানিক এই চ্যাপ্টারের উপর ক্লাস লাগবে হচ্ছে 14টা বা 15টা। 15টার মধ্যে খুব আরামসে হয়ে যাবে। তার মধ্যে আমাদের এই একটা পোর্শন শেষ, আজকের এক ক্লাসে শেষ। So, আমার মনে হয় না আজকে নতুন পোর্শন শুরু করব আমরা। আমরা আগামী ক্লাসে রাসায়নিক গতিবিদ্যা শুরু করব, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম আর কি, সবাই চলে আসো। সবার জন্য মিষ্টান্ন, তারপরে হচ্ছে কোক, পেপসি, সিঙ্গারা থাকবে। ওকে, তো আজকে আমরা না গাই। তোমার আগামী ক্লাসে আসার আগ পর্যন্ত কাজ হচ্ছে খাতা পড়বা, বই পড়বা, তোমার কাছে যে বইটা আগে পড়ছো এতদিন ধরে সেই বইটা পড়বা। আবারও বলতেছি যে হচ্ছে খাতা এবং হচ্ছে মূল বইটা পড়বা। দেখবা মূল বইতে যা লেখা আছে ম্যাক্সিমাম হচ্ছে একটু বানায় বানায় লেখা, গল্পের ছলে পড়া, এই টাইপের, খুব বেশি সায়েন্স নাই আর কি। জাস্ট দেখে নিও। ওকে ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফেজ সবাইকে। আর তুলি এই চানাচুর খাওয়া কমাই দেবা, হেলদি খাবার খাওয়া, বাদাম রাখবা কাছে, বাদাম খাবা, হ্যাঁ।